আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ ভূত.কমে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনি বলেছেন গত লিসেনার্স অনেকেই রয়েছেন যারা নাকি আমার ঘটনা অনেক বেশি পছন্দ করেছেন, যার জন্য বলেছেন যে আমাকে আরেকটি ঘটনা নিজে কণ্ঠে যেন আপনাকে বলি। তো ধন্যবাদ রাসেল ভাই, আসলে আপনার লিসেনার্সরা আমার ঘটনা পছন্দ করেছেন, এজন্য আমি আসলেই অনেক খুশি। তবে আমি ক্লিপের মাধ্যমে আপনাকে ভয়েসটি পাঠাচ্ছি, আশা করব এই ঘটনাটাও অনেক ভালো হবে। আপনি যেহেতু পছন্দ করেছেন, আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমি মোহাম্মদ রাকিব আল হাসান, আমার বাসা লালমনিরহাট জেলা আদিতমারি থানায়। তো ভাই আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, একদিন আসলে ঘটনা হয়েছিল যে আমার এক চাচাতো ভাই, ও হচ্ছে ওর একটা অভ্যাস ছিল যে ও আসলে বাহিরে থেকে, অর্থাৎ সে অনেক রাত করে বাড়িতে ফেরে আর কি। ওর একটা গাড়ি আছে, মোটরসাইকেল, ও ওটা দিয়ে আড্ডা দেয় ওর বন্ধু বান্ধবের সাথে। দেওয়ার পর সে বাড়িতে ফেরে অনেক রাত করে। তো এই ঘটনাটা ঘটে 2018 সালের 5 জুন রাত 12টা, আনুমানিক রাত 12টা থেকে 1টার মধ্যে ঘটনাটা ঘটে। তো সেদিন ছিল মঙ্গলবার। তো রাসেল ভাই, এই আমার মানে চাচাতো ভাই, ও হচ্ছে রাতের বেলা ওর বন্ধু একজনকে নিছে এবং ও সামনে ছিল। তো গাড়ি চালাচ্ছিল, চালাতে চালাতে মানে সে ওখানে একটা মানে বিশাল বড় একটা ধোয়া জায়গা আছে, আশেপাশে নদী আছে। তো ওখানে একটা মানে কয়েকটা বাড়ি আছে, আর বাড়ির সামনে একটা দোকান আছে। এই দোকানের মধ্যে রাতের বেলা অনেকে আড্ডা দেয়। তো সেও রাতের বেলা ওখানে আড্ডা দিচ্ছে। দেওয়ার পর তারা একদিন চিন্তা করছেন যে আমরা এখানে একটা পিকনিক করব। পিকনিক করার পর খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে যাব। ওই ধোয়া জায়গা, ওখানে অল্প কিছু আছে। তো ওই দোকানদার ভাই কি করছেন, ওনার মানে বউ, তারপর সবার মানে ওনারা একটু হেল্প করছেন সবকিছু ব্যাপারে। তারা পিকনিক করছে। পিকনিক করার পর আসার সময় সবকিছু খাওয়া দাওয়া শেষ করে আসার সময় হঠাৎ তারা এই যে ধোয়া জায়গাটা পার হয়ে কিন্তু মেইন রোডে আসতে হয়। তো এই ধোয়া জায়গাটা আসার সময় হাতের ডানে পড়বে শ্মশান ঘাট, এবং সেখানে নদী আছে, তারপর মন্দির আছে। ওখানে মন্দিরটা পার হয়ে আসতে হবে। তা ভাইয়া, ও শ্মশান ঘাট পার হয়ে মন্দিরের কাছাকাছি যখনই আসছে, হঠাৎ দেখতে পান তার গাড়ির সামনে একটা সাপ। আর রাসেল ভাই, জীবনে তো অনেক সাপ দেখেছি, কিন্তু সে যে সাপটা দেখেছে নাকি, ওই সাপটা এত পরিমাণের বিশ্রী দেখতে, আর মাথার দিকে তাকালে নাকি মনে হয় যে উনি মানে ওই সাপটা এত পরিমাণে রেগে আছে, মানে তার দেখে মনে হচ্ছে কেউ সবল দিবে। তো ও একটু দুষ্ট, বললামই আগে যে ও বাড়িতে রাত করে ফিরে একটু দুষ্ট প্রকৃতি ছিল। তো এখন চিন্তা করছে যে যেহেতু সাপটা আছে, আমি যদি গাড়িটা টান দিয়ে বাইকটা উঠায় দেই, ওর কিন্তু গাড়ি ছিল তখন গাড়ি, মানে জিগজার একটা গাড়ি ছিল ওর। তো ও চিন্তা করছে আমি যদি গাড়িটা টান দিয়ে এর উপর দিয়ে চলে যাই, তাহলে তো আর মানে কোনো সমস্যাই নেই, ওটা মেরে ফেলে যাব। তো রাসেল ভাই, সে কি করলো, পরে ওর সঙ্গে যে বন্ধু ছিল ওর একজন, ওর বললো যে পা উপরে তুল, দুই পাশে, ওর বল দুই পাশে দুই পাটা উপরে তুল, আমি টান দিয়ে যাব। তো পা উপরে তোলার পর রাসেল ভাই সেই সাপটার মাথার উপর দিয়ে চলে যায়। এবং চলে যাওয়ার পর ওই সাপটা ওখানে পরে ও মানে পিছন ফিরে তো দেখবে, লাইট জ্বালায় দেখে যে আসলে সাপটা মানে ধরপড় করতেছে, এবং সাপটা যে মারা যাবে এটা বুঝতে পারছে। ও ওটা ডোন্ট কেয়ার ভেবে ও ওখান থেকে আর কি চলে আসে। আসার পর সেই গাড়ি দিয়ে যখন সে আসতেছে, বাড়িতে আসলো। আসার পর বাড়িতে মানে কিছুক্ষণ পর শুনতে পেল, ঠিক ওই সময়ে আমাদের এলাকার এক বৃদ্ধা, তার নাম ছিল আসিয়া, সে আসিয়া উনি মারা যান। তো মানে এই সাপটা মরলো, সেদিনই মারা গেল। তো প্রথমে তো সবাই বলতেছে এটা তো তেমন কিছুই না, ঘটনা কোনো কিছুই না, এটা হতে পারে মানুষের, এরকমটা হয়, এটা স্বাভাবিক, এরকম সাপ মারছি, মানে এটা কিন্তু তখন পর্যন্ত তাদের নলেজই ছিল না। তো তারপর এরকম ঘটনা যে আরো একদিন সে ওই পথেই আসতেছিল, যেহেতু ওই দোকানে রেগুলার যাতায়াত করে। তো আসার সময় সেম রাসেল ভাই যে সাপটা সে মেরেছিল, হুবহু ওই রকম একটা সাপ ওর সামনে চলে আসছে।
তো রাসেল ভাই এটা দেখার পর সে মানে পুরো হতভম্ব যে হুবহু সাপ কিভাবে এখানে আসে। তো রাসেল ভাই ও চিন্তা করলো যে আসলে এরকম একটি ঘটনা হয়তো বা হতেই পারে, যেহেতু মানে ওই রকম সাপই তো থাকতে পারে, এটা স্বাভাবিক। তো রাসেল ভাই সেই সাপটার উপর দিয়ে আবারও যাওয়ার চিন্তা করলো এবং ফাইনালি সে সাপটার উপর দিয়েই চলে যায় এবং মাথার উপর দিয়েই। এবং তারপর রাসেল ভাই দেখতে পায় যে আমাদের এলাকার আর একজন বৃদ্ধা মারা গেছে মানে আসার পর। তো এরকম হওয়ার পর তার তো আর বুঝতে বাকি রইল না যে আসলে এই সাপের উপর দিয়ে গেলেই কেন জানি মানুষ মারা যাচ্ছে, তাও আবার বৃদ্ধা। তো এটা দেখার পর তিনি ও আবার করলো কি যে ঠিক আছে আমি আরো একবার যাই। তারপর সে আবারও রাসেল ভাই এই কাজ করলো যে আমি মানে দেখি যে আর একবার গেলে এরকমটা হয় নাকি। তো সে পরে আবার যখন রাতের বেলা আসতেছিলেন হুবহু ওই ধরনের সাপ দেখতে পায়। এবং রাসেল ভাই সেদিন ওই সাপটা দেখার পর ও এবার চিন্তা করছে যে আমি যেভাবেই হোক এই সাপটার মাথার উপর দিয়ে যাব এবং দেখব যে আসলে এই ঘটনার সাথে কারো মৃত্যু মানে এখানে জড়িত আছে কিনা। তো তারপর সেই সাপটার মাথার উপর দিয়ে যায় এবং যাওয়ার পর সে দেখতে পায় যে আসলেই আবার আর একজন বৃদ্ধা মারা গেল। এভাবে একে একে 3টা বৃদ্ধা আমাদের এলাকা থেকে মারা যায়। এবং তারপর রাসেল ভাই ও চিন্তা করলো যে এরকম ঘটনা যদি ঘটতে থাকে, আমি যতবার যাব অতবার যদি এইভাবে মানুষ মারা যায়, তাহলে এই সাপগুলো কোথার থেকে আসছে, নাকি আসলে এই সাপগুলো তাদের আত্মা, তাদেরকে আমি নিজেই মেরে ফেলছি নাকি। তো এরকম ওর চিন্তা ভাবনা উঠছে। এখন এটা এলাকার মানুষকে যখন বললো, বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করে বললো, কেউই তার কথা বিশ্বাস করে না। এবং শেষমেশ সে চিন্তা করলো যে আসলে আমি এই আরেকবার যাব এবং এবার এটা আমি প্রমাণ করব ভিডিও আকারে যে আমি সাপ মারলেই মানুষ মরে। তারপর সে অনেক রাত গভীর করে বাড়িতে ফিরছেন। এবার হঠাৎ করে সে দেখতে পায় ঠিক হুবহু ওই সাপটাই তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু রাসেল ভাই একটু ছোট বড় হবে এরকম না, একদম ডিরেক্ট হুবহু ওই রকমই সাপ তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর সে আর বুঝতে বাকি রইল না যে আসলে ও যে আরো একজন মানুষকে মারতে চলেছে। তো চিন্তা করলো যে আমি আর এই সাপের উপর দিয়ে আজকে যাব না, দেখি আজকে আবার কেউ মরে কিনা। মানে ও চিন্তা করছিল প্রথমে যে আমি এবার সাপের উপর দিয়ে যাব, কিন্তু ইনস্ট্যান্ট চিন্তা হলো যে আমি যাব না, দেখি কেউ মরে কিনা। তো রাসেল ভাই সে এই চিন্তা করার পর হঠাৎ করে ও তো তখন ভয় যে আসলে আমি মানুষকে মেরে ফেলছি এই সাপের মাধ্যমে। তো ও চিন্তা করছে যে যেহেতু সাপ মরতেছে আমি এই কাজটা করি। তারপর আসলে ও এই সিস্টেমে সাপটাকে মানে দূর থেকে ওখানে মাটি পাইছে, তো মাটির দলা দিয়ে ঢেলতেছে। 3-4 ঢেল দেওয়ার পর সাপটা অটোমেটিক্যালি রাস্তা দিয়ে মানে সুসুর করে মানে পানির দিকে, নদীর দিকে চলে যায়। তারপর সে গাড়ি টান দিয়ে আসার পর ও দেখলো যে তারপর কোনো দুঃসংবাদ সে শুনতে পায় নাই। এবং তখনই সে নিশ্চিত হলো তাহলে এর পরের বার যদি আমি এটা সাপকে মারি, যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে এটার সাথে কোনো একটা কানেকশন আছে। তারপর সেই যে বলা সেই কাজ, সে এরকম করে 4র্থবারের জন্য সেই রাস্তা দিয়ে যখন আসে, প্রায় ও কিন্তু রাসেল ভাই প্রায় যায়, সব সময় কিন্তু এরকমটা হয় না। এটা হয় একদম দেখা গেল যে কিছুদিন হওয়ার পর মানে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে তার সাথে। যেদিনই ঘটনা ঘটবে সেদিনই মারা যাবে। তারপর আরেক দিনের সাথে ঘটনা ঘটছে, ঠিক সেই সাপ। সে চিন্তা করলো আজকে আমি সাপের মাথা দিয়ে যাব না, তাহলে তো মরেই যায়, আমি তার শরীরের উপর দিয়ে চলে যাব। রাসেল ভাই দুর্ভাগ্যবশত সে ওই সাপটার শরীরের উপর দিয়ে যাইতে গিয়ে সাপটা একটু আগানোর কারণে তার পিছন সাইডটা সাপের লেজের দিকে, তার লেজের উপর দিয়ে চলে যায়
এবং এইরকমটি ঘটনা হওয়ার পর রাসেল ভাই সে বাড়িতে আসার পরেই দেখেন এবং জানতে পারেন ওই সময় তার নিজের বাবা অর্থাৎ আমার চাচা তার পায়ের উপর দিয়ে নাকি গাড়ি চালায় আসতেছিলেন চাচা, তার উপর দিয়ে আরেকটা মোটরসাইকেল গেছে এবং পায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং এই জিনিসটা দেখার পর প্রচন্ড রকমের সে ভয় পেয়ে গেল যে যদি আমি সাপটার মাথা দিয়ে যাইতাম হয়তো বা এবার লিস্টের মধ্যে আমার বাবাই ছিল এই সাপের আত্মা হিসাবে। দর্শক, পরে এই জিনিসটা দেখার পর সে বুঝতে পারলো এবং তারপর তান্ত্রিক এবং কবিরাজদেরকে ডাকলেন যে এটা একটা কাটানি করা দরকার, এটা কি ঘটনা, এবং হুজুরদেরকে বলেন, ইমাম সাহেবকে বলেন, হুজুর আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আজকে আমি কোনোভাবে সাপের মাথা দিয়ে যাইনি, আমি সাপের লেজ দিয়ে আসছি, আর সে দেখি আমার বাবার এরকম রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে তার পায়ের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে, এখন তার বাবা হাসপাতালে রয়েছে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে তখন এইভাবে ডাকে জাদুঘর অর্থাৎ যারা কবিরাজ আছে তাদেরকে, তখন কবিরাজরা কাটানি করে যে যেন এরকম ঘটনাটা আর না হয়। যদি দুর্ভাগ্যবশত রাসেল ভাই যদি সে সেদিন মাথা দিয়ে আসতো তাহলে হয়তো তার বাবা আজকে মৃত অবস্থায় থাকতো। পরে কাটানি করার পর আলহামদুলিল্লাহ মোটামুটি তার বাবা এখন পায়ের অবস্থা, তার বাবার শেষ অবস্থা এখন মোটামুটি এরপর থেকে আর আমার চাচাতো ভাইয়ের সামনে কখনো কোনো সাপ পড়ে নাই বা এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় নাই। রাসেল ভাই, আমার ছিল এটাই ঘটনা, আজকে এ পর্যন্তই। তবে ধন্যবাদ লিসেনার্সরা আমার ঘটনা এত বেশি পছন্দ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং রাসেল ভাই আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এবং আমি সর্বশেষ বলতে চাই যে নাইট ভূত শোতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে রাসেল ভাই, সেখানে আমি নিয়মিত আপনার বাসায় পর্ব ঘটনাগুলো দিই, সবাই যেন এখানে সাবস্ক্রাইব করে এবং আমার যে ঘটনাগুলো মাঝে মাঝে সেখানেও শেয়ার করি। রাসেল ভাই শেয়ার করার পরেই আমি সেখানে শেয়ার করি, যেন আমি আগে দেওয়ার পর কপিরাইট প্রবলেম হতে পারে রাসেল ভাই, এই জন্য আমি পরেই দিই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যেটা যে লাস্ট ঘটনা আপনাকে শেয়ার করেছিলাম তখন, যে এটা আমার বাবার ঘটনা, বাবার সাথে ঘটে যাওয়া বলা চলে, আবার বাবার ইচ্ছার একটা ওটা বলা যায় যে তার ফ্রেন্ডের সাথে একটা প্ল্যান করেছিল আর কি। তার ফ্রেন্ড আগে এই ঘটনাটি বলে যে ঢাকার ভেতরে এরকম কিছু একটা হয়ে থাকে আর কি। তো আমার বাবা তা বলে যে ঠিক আছে, আমি এরকম কিছু প্রত্যক্ষ করব এবং সামনের থেকে প্রত্যক্ষ করবো। এটা আমি অনেক আগে আমার বাবার কাছে শুনেছিলাম। তো বাবাকে নিয়ে যাওয়া ওইরকম একটা বাসা আছে যেখানে চিকিৎসা করা হয় আর কি। তো বাবার প্রথমে জিনিসটা একটু অবিশ্বাস তো লাগলো, বলে ঠিক আছে এরকম হলে আমি দেখবো। তো তার বা ফ্রেন্ড তাকে নিয়ে যায় আর কি। সে যখন নটরডেমে পড়তেন তখন এই ঘটনাটি ঘটে আর কি। তো তার ফ্রেন্ড তাকে কমলাপুরে নেওয়ার পরে ওই জায়গা থেকে তাকে চোখ বেঁধে ফেলা হয় এবং যাতে সে অ্যাড্রেসটা কোনোভাবে আইডেন্টিফাই না করতে পারে আর কি। তো যখন তাকে ওই বাসাতে নিয়ে যাওয়া হয়, বাবা খালি বাসার ভিতরে ঢোকা, নিজেকে ঢোকা অবস্থা পায়, কারণ বাবাকে আগেই বলে নিয়েছে যে তোকে ট্রাস্ট করতে হবে আমাকে। তো ওই বাসায় ঢোকার পরে রাসেল ভাই যেটা হচ্ছে যে সে বাবাকে একটি রুমে ঢোকানো হয়। রুমে ঢোকানোর পর দেখা যায় যে রোগীর কাজ হবে সেই রোগীতে বিছানায় শুয়ে আছে, তাকে হাতের মধ্যে সালাইন দেওয়া আছে আর কি। আরেকজন হুজুর জায়নামাজ বিছিয়ে বসে আছেন। তো বাবা আর তার ফ্রেন্ড আর এই দুইজন ছাড়া আর কেউ নাই। বাইরে কিন্তু রোগীর আত্মীয় স্বজন বসে আছে। তো হুজুর দরজা লাগিয়ে দিলেন এবং বললেন যে পানিটি সাথে রাখেন। আর পানিটি কিছুক্ষণ পর এই টাইমটায় যখন আপনি কিছু একটা সিগন্যাল পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি, এই সময় আমার শরীরে ছিটাবেন পানিটি। তো সে কি করলো, দরজা লাগিয়ে দিল এবং রুমের ভেতরে 1 ফোঁটা আলো, 1 ইঞ্চি আলো যাতে না ঢোকে এরকম টাইট করে দিলেন আর কি। এমনকি দরজার নিচে যেসব ফাঁকা থাকে এইটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তো লাইট বন্ধ করে বলে যে আরেকটি কথা, আমি যখন আপনি কোনো ধরনের সালামের সাউন্ড পাবেন কোনোভাবেই আপনি ইগনোর করবেন না সালামটি। যে কয়বার সালাম আসে সেই কয়বারই সালামের অ্যান্সার দিবেন, সালামের অ্যান্সারটা অবশ্যই দিবেন। দুইজনকেই বলে দিচ্ছে। তো বাবা আর তার ফ্রেন্ড একসাথে পাশাপাশি বসে আছে। দরজা দিয়ে যদি কেউ যাওয়া আসা করতো তার অবশ্যই বুঝতো এখান দিয়ে কেউ যাচ্ছে। তো যাই হোক, ওই রুমে তারা 4 জনই ছিলেন, এই রোগীটি সহ। তো কিছুক্ষণ পরে লাইট সব বন্ধ করে ওই যে হুজুর ছিলেন জায়নামাজের উপরে তিনি দোয়া পড়তে শুরু করলেন। দোয়া পড়ার এক পর্যায়ে সাউন্ডটা খুব বুদবুদ আকারে, রাসেল ভাই বুদবুদ আকারে আস্তে আস্তে সবাই যখন সালাম দিল, আমার বাবা বললেন যে আমি তখন সালামের অ্যান্সার পাচ্ছি, সালাম দিচ্ছে খালি পাচ্ছি।
7-8টা সালাম দেওয়ার পরে আমরা সবাই, আমি ওরকম ভাবে ওয়ালাইকুম আসসালাম 7-8 বার বললাম। বলবার পরে কিছুক্ষণ পর আমি শব্দ পাচ্ছি যে কেচি, ইনস্ট্রুমেন্টস এর শব্দ, অনেক ইনস্ট্রুমেন্টের শব্দ, এবং 7-8 জন মানে অনেকেই যে ওই রুমের ভিতরে কথা বলছে সেটাও সাউন্ড পাচ্ছি। কিছুক্ষণ পরে কাজ হলো, প্রায় 10 থেকে 15 মিনিট কাজ শেষ হওয়ার পরে একটা সাউন্ড দিল, আবার আসসালামু আলাইকুমের সাউন্ড, এবং সবাই তিনি আবার তারা দুজন মিলে আবারও সালামের অ্যান্সার নেওয়ার পরে। ডিয়ার লিসনার, শুনছেন ভূত এফএম, আমি আছি রাকিব আল হাসান। সবচেয়ে বাছাইকৃত ভয়ানক ভয়ানক যে ঘটনাগুলো রয়েছে সেগুলো এই চ্যানেলে আপলোড করা হয়। 1000 পর্ব থেকে একটি পর্ব বাছাই করে আপনাদেরকে দেখানো হয়। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাছাই পর্ব আরজে রাসেল ভাইয়ের শুধুমাত্র বাছাই পর্ব এপিসোডগুলো এখানে আপলোড করা হয়। তাই বাছাই পর্বগুলো শোনার জন্য শুধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা অবশ্যই যারা আরজে রাসেল ভাইয়ের সঙ্গে রয়েছেন তার পুরো এপিসোড শোনার জন্য তারা আপনারা ভূত.com সাবস্ক্রাইব করুন, এবং যারা বাছাই পর্ব শুনতে চান তারা শুধুমাত্র নাইট ভূত শোকে আপনারা সাবস্ক্রাইব করুন। চলুন আমরা সরাসরি ঘটনা শুনতে থাকি। মানে লাইট জ্বালালেন, লাইট জ্বালানোর পর হুজুরের শরীরে পানি ছিটালেন, এবং হুজুর যখন মানে আস্তে আস্তে সে জ্ঞান ফিরল, হুজুর নিজেও অজ্ঞান অবস্থায় হুজুরের জ্ঞান ফিরল, এবং দেখলো, তারা যেটা দেখলো যে খাটের উপরে অনেকগুলো ওষুধ পড়ে আছে। এগুলি কিন্তু রাসেল ভাই যখন লাইট অফ করে তখন ছিল না। আচ্ছা, হুজুর তাদের সামনে 2 হাত সামনে বসে মানে দোয়া পড়েছে, কিছু একটা পড়েছে। আর যেটা হচ্ছে যে তারা স্পষ্ট শুনতে পায় ইনস্ট্রুমেন্ট যে নাড়াচাড়া হচ্ছে। তো হুজুর যখন জিজ্ঞেস করলো যে এটা কিভাবে সম্ভব, এবং পেশেন্টের শরীরে কিন্তু রাসেল ভাই কাটার দাগ, এবং সব জানতে পারে যে অ্যাপেন্ডিসেক্টমি, আমরা জানি অ্যাপেন্ডিসাইটিস হলে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়। পেশেন্টকে অ্যাপেন্ডিসেক্টমি করে মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করে তারা চলে গেছে, এবং পেশেন্ট সুস্থ অবস্থায় আছে। তাদের মানে এটা ওনার কথা আর কি, যে এরকম মানে কাজ আগে রাসেল ভাই হতো ঢাকা শহরে, এটা একদম চাক্ষুষ প্রমাণ আমার নিজের বাবা আর কি, যে এরকম অপারেশন হতো। পরে বললো যে এখানে 4 জন ডক্টর আসলো, 3 জন নার্স এসে অপারেশন করে চলে গেছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম দীপ্ত লালা, আমি শ্যামলী থেকে এসেছি। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আমার ঘটনাটা আসলে আমার কাকার মুখ থেকে শোনা, আজ থেকে প্রায় 10-11 মাস আগের ঘটনা, কক্সবাজারে। আমি বিজনেস পারপাসে হোটেলটির নাম বলছি না, সেখানে 7 তলার একটি রুমে, আপনার রুমের যারা আসে, গেস্টরা যারা আসে সবাই বলে যে রুমের শাওয়ার কেউ ছেড়ে দিচ্ছে, রাতের বেলা ঘুমানোর সময় কেউ লাইট জ্বালিয়ে দিচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। হোটেল অথরিটিকে এগুলা জানানো হয়, হোটেল অথরিটি এগুলা কেয়ার করে না। তারপর সেখানে কিছুদিন পরে একজন রুম সার্ভিসের লোক জয়েন নেয়। তার কাজ হলো রাতের বেলা অ্যাক্টিভ থাকা, সে সবকিছু দেখাশোনা করে রাতের বেলা। তার জয়েনের 4-5 দিন পরে সে বাইরে থেকে দেখলো যে 7 তলার ওই রুমটাতে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, এবং বাইরের দিকে মাথার চুলগুলা ছাড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছে সেখানে। সে ফার্স্টের দিন দেখলো, কাউকে কিছু বলেনি। তার পরের দিন রাতের বেলা 2টা-2:30 এই সময়ে সে আবার দেখে। সে পরে হোটেল অথরিটিকে সেটা জানায় যে আমি এরকম দেখলাম। পরে হোটেল অথরিটি অতটা কেয়ার করেনি ব্যাপারটা। তার কিছুদিন পর, প্রায় সপ্তাহখানেক পর, সে হোটেলে সবকিছু চেক করছে, আপনার সিঁড়ি দিয়ে উঠে যখন 6 তলায় সে যায়, তখন সে একটা চাপা কণ্ঠে আর্তনাদ তার কানে আসে, কান্নার শব্দ। সে তখন একটু ভয় পেয়ে যায় যে কি হলো এখানে। সে যখন 7 তলায় উঠে সিঁড়িতে দেখলো যে সাদা শাড়ি পরা ওই মহিলাটি বসে কাঁদছে এবং তার দিকে তাকিয়ে আছে। তারপরে সে ওইটা দেখে ভয়ে চলে আসে ওখান থেকে, এবং পরের দিনই সে চাকরি ছেড়ে দেয়। তার প্রায় 15-20 দিন পর হোটেলের একজন সিকিউরিটি গার্ড চাকরি ছেড়ে দেয়। আচ্ছা, সিকিউরিটি গার্ড চাকরি ছেড়ে দেয়, তার কারণ হলো সে বাহিরে হোটেলের গেস্টদের বসার জন্য একটি জায়গা আছে। সে রাত 3টা বাজে সে খেয়াল করলো যে সেখানে সাদা শাড়ি পরা মহিলা বসে কাঁদছে। সে তার মানবতার খাতিরে সামনে গিয়ে জিজ্ঞেস করতে চায় যে আপনি কাঁদছেন কেন। সামনে গিয়ে জিজ্ঞেস করতে যখনই যাবেন,
তখন দেখলো যে মহিলাটা ভ্যানিশ, মহিলাটা সেখানে নেই। সে হয়তো ভাবলো যে এটা আমার মনের ভুল। তারপর সে পরের দিন আবার রাতের বেলা তার এরকম দেখলো, সে যখন সামনে গিয়ে জিজ্ঞেস করতে যাবে যে আপনি কাঁদছেন কেন, সঙ্গে সঙ্গে দেখলো যে মহিলাটা ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু খুব জোরে কাঁদলো সে মহিলাটা। তারপরের দিনই সে অফিসে সবকিছু বলে চাকরিটা ছেড়ে দেয়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। ইন দ্য মেন টাইম আমাদের অবশ্যই SMS পাঠাতে ভুলবেন না। যারা SMS পাঠাবেন তারা মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FWRTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমি সোহান আহমেদ। কোত্থেকে এসেছেন আপনি? আমি খিলক্ষেত নিকুঞ্জ থেকে এসেছি। ওকে, শুনি আপনার ঘটনা। তো আমি আমার ঘটনা সরাসরি চলে যাচ্ছি। তো এটা 2014 সালের সেপ্টেম্বর মাস। আমি ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হওয়ার কারণে আমার ঢাকায় থাকতে হয়। তো আমার ঢাকায় কোনো রিলেটিভ না থাকায় আমাকে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকতে হয়। তো আমি আরো 5 জন মিলে একটা ফ্ল্যাট বাসা ভাড়া করি। তো বাসাটা ছিল 3 রুমের, প্রতি রুমে 2 জন করে থাকতাম। আমি আর ফারদিন ভাই থাকতাম এক রুমে, পাশের রুমে সাইফুল ভাই, মিলন ভাই, আর পাশের রুমে অন্য 2 জন। তো আমাদের মধ্যে আমি আর ফারদিন ভাই স্টুডেন্ট ছিলাম, আর বাকিরা সবাই জব করতো। তো দেখা যেত জব অফিসে আসতে আসতে সবার সন্ধ্যার পর হইতো, আসতো, এসে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করতো। ডিনার করার পর জেনারেলি কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে 12টার মধ্যে সবাই শুয়ে যেত। যেহেতু আমি আর ফারদিন ভাই স্টুডেন্ট ছিলাম, তো আমরা রাতে স্টাডি করতাম, প্লাস ফেসবুকিং, এইভাবে একটু আমাদের 2টা পর্যন্ত দেখা যেত আমরা সজাগ। তো এভাবে যাচ্ছিল। তো বাসায় ওঠার 2-3 দিন ভালো গেল। তো তৃতীয় দিন থেকে আমরা কিছু অদ্ভুত শব্দ পেতে থাকি, যেমন কিচেন থেকে হাড়ি পাতিল পড়ে গেলে যে শব্দগুলা, পানির ট্যাপ থেকে পানি পড়তেছে, এরকম শব্দ। তো আমরা মাঝে মধ্যে যাই, গিয়ে কিচেনে দেখি হাড়ি পাতিল পড়ে আছে, বাট ট্যাপ থেকে পানি পড়ছে না। তো আমরা বিষয়টা প্রথম 2-1 দিন একটু নর্মাল মনে হলেও তারপরে একটু অ্যাবনর্মাল মনে হয়। তো এভাবে যাচ্ছে। তো বাসায় ওঠার এক উইক পরে মিলন ভাই, মানে আমরা রাতে পড়তেছিলাম, আমি অ্যাসাইনমেন্ট করছিলাম আর ভাইয়া পড়তেছিল। তো ওই দিন মিলন ভাই হঠাৎ চিৎকার করে। তো চিৎকার করে মিলন ভাইয়ের চিৎকার শুনে আমি আর ফারদিন ভাই রুম থেকে বের হয়ে যাই। রুম থেকে বের হয়ে যখন কিচেনের সামনে যাই, গিয়ে দেখি মিলন ভাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তাকে দেখে আমরা রুমে নিয়ে যাই, তাকে পানি দেই। পানি দেওয়ার পর তার সেন্স তখনও ফিরেনি। ভোর 4টার দিক তার সেন্স ফেরার পর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি তো রাতে প্রচন্ড চিৎকার করলেন, তো আমরা আপনাকে যে কিচেনের সামনে পাই। তারপর সে যা বললো এরকম ভাবে বলছে যে আমি কিচেনে যাচ্ছিলাম কয়েল ধরানোর জন্য, লাইটার আনতে। তো কিচেনের ভিতরে ঢুকবো, তখন দেখি কিচেনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, রান্না করতেছে, মানে চুলার দিকে মুখ করে। তো আমি কিছু বলতে যাচ্ছি, তখন মেয়েটি আমার দিকে ফিরে তাকায়। আমি বুঝতে পারছি যে একটা মেয়ে, কিন্তু মেয়েটির ফেসটা আমি দেখতে পারিনি। তো আমরা ঘটনাটাকে একটু খামখেয়ালি ভাবে নিয়েছি। আমরা ভাবছি হয়তো বা মনে ভুল টোল হবে কিছু একটা। তো গেল, এভাবে যাচ্ছে। তো হাড়ি পাতিল পড়তেছে, এই পানির শব্দগুলা এগুলা চলতেছে। তো তার মিলন ভাইয়ের সাথে ঘটে যাওয়ার 7-8 দিন পর, তখন ডেটটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 23 তারিখ। ওই দিন আমি পড়তেছি আর ভাইয়া ফেসবুকিং করতেছে, ফারদিন ভাই। তো পড়তেছি আমি, তো আমার হঠাৎ একটু খিদা লাগে। তো আমি ভাবতেছি কিছু খাবো। তো আমি ভাবতেছি একটা আপেল নিলাম, আপেলটা কিচেন থেকে ধুয়ে নিয়ে আসবো। কিচেনে আমি ঢুকতেছি, কিচেনের সামনে আমি ঢুকবো। তো যেহেতু ডাইনিং পার হয়ে তো কিচেনে যাইতে হয়, তো ডাইনিং এর লাইটটা আপনার অন করা আছে। তো আর কিচেনের লাইটটা আমি চালানোর প্রয়োজন মনে করিনি। তো আমি কিচেনে ঢুকার পর দেখি চুলার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আমি কোনো কথা বলতে পারতেছি না, আমি শুধু তাকিয়ে আছি। মেয়েটি আমার দিকে ফিরে তাকানোর পর আমি কথা বলতে চেষ্টা করি বা চিৎকার করতে চেষ্টা করি, কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয়নি। আমি 40 সেকেন্ড হবে হয়তো দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো শব্দ করতে পারিনি, তারপর কিছু বলতে পারি না। পরদিন সকালে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। ভাইয়ারা জানতে চাই যে কি হয়েছিল গত রাতে। আমি আমার ঘটনাটা বলি। বলার পর আমি একটু বেশি ভয় পাওয়ায় বাসায় থাকতে চাই না। আমাকে ফারদিন ভাই বাসার সাথে মসজিদ, এখানে হুজুরের কাছে নিয়ে গিয়ে একটা তাবিজ দেয় হুজুর। তাবিজটা আমি বেশ কিছুদিন ক্যারি করার পর আমরা ওই দিন সন্ধ্যায় বাড়িওয়ালার কাছে যাই, জানতে চাই যে আঙ্কেল আমাদের তো এই সমস্যাগুলো হচ্ছে,
তো আমরা কি মানে কোনো সমস্যা আছে নাকি বাসায়? তো আঙ্কেল আমাদেরকে জানায় যে তোমরা এখানে ওঠার 6 মান্থ আগে থেকে একটা ফ্যামিলি থাকতো, তো ওই ফ্যামিলির একটা মেয়ে ওইখানে সুইসাইড করে। তো সুইসাইড করার 1 মাস পর সামাজিক কোন কারণে ওরা এখান থেকে মুভ করার পর 1 মাস বাসাটা ফাঁকা ছিল, তারপর আরেকটা ফ্যামিলি আসে। ওরা এখানে 2 মাস লিভ করছে, বাট ওরা কিছু হাড়ি পাতিল পইরা দেওয়া, কোনো মেয়ে কান্নার শব্দ, এসব শব্দ পাওয়ার পর ওরা এখানে থাকে নাই, তারপর ওরাও চলে যায়। তারপর আবার 1 মাস বাসা ফাঁকা, তারপর তোমরা উঠো, তো এটাই পাবা, আর কিছু না। তারপর আমরা আঙ্কেলকে বলি যে আঙ্কেল, তো আমরা এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, তো আমরা চাচ্ছি বাসাটা চেঞ্জ করব, তো আমরা নতুন বাসা খুঁজতেছি, তো অন্য বাসা পেলে আমরা এখান থেকে মুভ করবো, বাড়িওয়ালা সাই দেয়। তারপর আমি আর ওই বাসায় থাকি না, আমি ওইখান থেকে আমার ফ্রেন্ডের বাসায় যেয়ে থাকি। আর 4 দিন পর, ওই ঘটনা ঘটার 4 দিন পর আমরা একটা নতুন বাসা পাই আর এখান থেকে মুভ করি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আফনান বলছি, এসেছি আজিমপুর থেকে। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, আসলে চোখের ধনের বিষয়টা আমি নিজেও বিশ্বাস করতাম না, জি, কিন্তু এই বিষয়টি আসলে আমার এমন কাছের একজনের কাছ থেকে শোনা, মানে বাধ্য হয়েছি আমি এটা বিশ্বাস করতে। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি যার সাথে মানে ঘটেছে, তো তার হাজবেন্ড, উনি আবার আমার একটা খুব কাছের বড় ভাই আর কি। জি জি। তো উনি ওনার স্ত্রীর দাদার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটা এবং ওনার পুরো পরিবার যে সাফার করেছে সেই ঘটনাটি উনি আমার সাথে শেয়ার করেন। আমি সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঘটনাটি ঘটে দেশ বিভাগের আগে। আমার ওই যে বড় ভাইয়ের কথা বললাম, ওনার স্ত্রীর যে দাদা, উনি মুর্শিদাবাদে থাকতেন, ভারতের। আচ্ছা। তো উনি মুসলিম ছিলেন। আমরা তো জানি মোটামুটি জমিদাররা সাধারণত সনাতন ধর্মাবলম্বী হন, কিন্তু মুর্শিদাবাদে একজন ভালো জমিদার ছিলেন, তার সাথে ওই মুসলিম ওই ব্যক্তির সম্পর্কটা খুব ভালো ছিল। তো ভালো, যেহেতু উনি অনেক বড় মাপের একজন জমিদার ছিলেন, তো উনি ওনার বেশ কিছু জায়গা এবং জমিদারি একটা অংশ ওনাকে দেখাশোনা করার জন্য দিলেন, যে এই জায়গাটা জমিদারি, মানে তুমি করো। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে উনি খুব ভালো মতো প্রজাদের সাথে খুব ভালো আচরণ করেন, মানে খুব ভালো ওখান থেকে রেভিনিউ কালেকশন হয়। তো যার কারণে ওনার প্রতি ওই জমিদারের বিশ্বস্তটাও খুব ভালো ছিল। কিন্তু আস্তে আস্তে উনি মানে খুব ক্রুয়েল হয়ে পড়েন তার প্রজাদের উপরে, বিভিন্ন ধরনের নির্যাতন করতে থাকেন, বিভিন্ন ধরনের মানে এই ধরনের আর কি জমিদাররা যা করে আর কি। তো কোন এক সময় একজন তান্ত্রিক এসে ওনাকে বলেন যে তুমি তো ভালো টাকা পয়সা ইনকাম করেছো, তো তোমার এই টাকা পয়সাগুলো তো একটু রক্ষণাবেক্ষণ করার দরকার। জি। তো তুমি রক্ষণাবেক্ষণ করার জন্য আমি যেটা বলি তুমি সেটা করো। তো বলে ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। তো উনি বলেন যে মানে একটি পরিবারের সন্তান হতে হবে একজনই, এবং সেটা হতে হবে কন্যা সন্তান, তার বড় কোনো ভাই বোন থাকা যাবে না, এবং সেটা হতে হবে তার বয়স হতে হবে 5 থেকে 8 এর মধ্যে, এবং তার বাবা মারা যেতে হবে, এরকম আর কি। মানে শুধু মা থাকবে আর সন্তান থাকবে। তো এইরকম একটা ছোট বাচ্চা কন্যা শিশুকে তুমি জোগাড় করো। আসলে এইভাবে এই ধরনের রিকোয়ারমেন্টে কন্যা শিশু জোগাড় করা আসলে বেশ কঠিন, অনেক কঠিন, এরকম আসলে পাওয়া যায় না। তো এরকম অনেক খুঁজে খুঁজে উনি একটা পেলেন, যে ওনার জমিদারির থেকেই পাশে একটু দূরে, একটি জঙ্গলের পাশে একটি কুড়ে ঘর আছে, ওখানে একজন মহিলা, উনি আবার চোখে দেখে না, অন্ধ আর কি। তো ওনার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তার হাজবেন্ড অনেক আগে মারা গেছে, মেয়েটা অনেক ছোট থাকতে আর কি। তো ওই মেয়েটা সারা গ্রাম ঘুরে ওই মানুষের কাছ থেকে ওই ভিক্ষা করে কিছু নিয়ে আসে, তারপরে রান্না করে দুজন মিলে খায়, এইভাবে আর কি ওনাদের দিন চলে। তো অনেক কৌশলে ওই মেয়েকে জমিদার ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে তো ওই যিনি তান্ত্রিক ছিলেন উনি বলেন যে তুমি মাটির নিচে একটা ঘর তৈরি করবা, আগে থেকে বলে রেখেছিল আর কি, ঘর তৈরি করবা, এবং ওখানে নির্দিষ্ট কিছু রিচুয়াল করে ওই তোমার ধন সম্পত্তি ওখানে রেখে ওই মেয়েটাকে ওই ঘরের মধ্যে আটকে রেখে আমরা বাইরে চলে আসবো। আচ্ছা। এবং ওই মেয়েটা ওখানে কান্নাকাটি করতে করতে মারা যাবে, ওর আত্মাটা ওখানে আটকা পড়ে যাবে, তোমার ধন সম্পত্তি সে পাহারা দেবে তোমার বিনা অনুমতিতে, অথবা তোমার বংশের কেউ ছাড়া ওই ধন সম্পত্তি কেউ নিতে পারবে না, মানে যেটা যখের ধনের কথা যেটা বলেছি, মানে ওরকমই আর কি। তো সত্যি তাই উনি ওই কাজটি করেন, খুব নির্মম একটা কাজ, কাজটা করেন।
তো কাজ করার পরে প্রথম দিকে খুব বেশি অল্প কয়েকদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই যে যেই মা যে অন্ধ, জি, তো ওনার তো মানে খুবই মানে করুণ কষ্ট অবস্থা। হয়ে গেল আরো বেশি। উনি যখন জানতে পারলেন যে জমিদার তার কন্যার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, উনি সমস্ত গ্রাম ভরে খুব কান্নাকাটি করতেন, প্রত্যেকের বাড়িতে যেতেন যে জমিদার এরকম একটা কাজ করলো, আমার এত বড় একটা ক্ষতি করলো, আল্লাহ কি এর বিচার করবে না? অবশ্যই আল্লাহ বিচার করবে। এরকম উনি ঘুরে ঘুরে খালি অভিশাপ দিতেন যে এটা হবে ওটা হবে, এরকম শুধু অভিশাপ দিতেন। এরকম উনি কান্নাকাটি করতে করতেই একসময় দেখা যায় উনি ওই কুড়ে ঘরের মধ্যেই মানে মৃত্যুবরণ করেন, এবং ওনার ডেড বডিটাও মারা যাওয়ারও বেশ অনেকদিন পরে পাওয়া যায়, মানে পচে গলে গিয়েছিল এরকম আর কি। ওনার দেখাশোনা করার কেউ ছিল না জঙ্গলের পাশে আর কি। তো কিছুদিন পরে, মাসখানেক পরে জমিদার যিনি, উনি নতুন নতুন কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। সেটা কেমন? তো আগেকার দিনে আমরা ঘর বাড়ি যেগুলো দেখতাম যে ওই ঘরের মধ্যেই আমরা যেমন বর্তমানে জানালার উপরে যেই সানসেট বা কার্নিশ সেটা বলি এরকম করা থাকে, ওরকম তো ঘরের ভিতরেও করা থাকে। আমরা দেখি যে ওর উপরে অনেক জরুরি মাল সামানাও অনেকে রাখেন আর কি ঘরের মধ্যে। এখন ওরকম তো যদিও দেখা যায় না। তো উনি রাতের বেলা খেয়াল করতেন যে কে যেন ওই কার্নিশের ওই উপরে, জি, ছোট আকৃতির একটা কালো ছায়ামূর্তি কিন্তু হু 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 করে কান্নাকাটি করছে। আচ্ছা, তো উনি প্রথমে মনে করছে হয়তো স্বপ্ন দেখছেন, ভুল মানে দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু না, উনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় সেটা দেখছেন। যখনই বলতেন কে কে বলার সাথে সাথে কোনো শব্দ না, এরকম হু হু করে কান্নাকাটি হতো। কিন্তু যখন আলো দিতেন, আলো জ্বালাতেন, তখন আবার এটা চলে যেত, তখন কিছু ছিল না। এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটতে থাকে। উনি প্রথমে মনে করে হয়তো ওনার ভুল হচ্ছে, কোনো কারণে ভুল হচ্ছে। এর কিছুদিন পরে কি হলো, উনি আবিষ্কার করলেন ওই ছায়ামূর্তিটি আসলে নিচে নেমে এসেছে। নিচে নেমে এখন তার পায়ের কাছে বসে কান্নাকাটি করে, ওরকম ঠিক একইভাবে হু হু করে কান্নাকাটি করে। তো উনি যখনই আলো জ্বালান তখন আর এটা থাকে না, এবং উনি ওনার মানে উনি বিপত্নিক ছিলেন, এজন্য উনি একাই ঘুমাতেন, যার কারণে উনি ওনার সন্তানদের সাথে সেটা শেয়ার করেন। জি, এই যে এই ব্যাপার, বলে যে এটা কিছু না, এটা বাবা তোমার মনের ভুল হচ্ছে। তো এর মধ্যে কি হয় সেটা হচ্ছে ওনার জমিদারিতে মানে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়। যেমন যেই ফসলগুলো যেখান থেকে উনি ভালো রেভিনিউ কালেকশন করতেন, সেটা হঠাৎ করে মানে অদ্ভুত ভাবে সেখানে পোকা লেগে সেটা নষ্ট হয়ে যায়, এবং ওনার ওই জমিদারি অংশে কোনো এক বলতে পারেন যে খুবই একটা মন্দা চলা শুরু করে। তখন কি করে, এই অবস্থায় যখন উনি রেভিনিউ কালেকশন করতে পারছিলেন না, তখন যেই জমিদার ওনাকে জমিদারিটা দিয়েছিলেন, তখন উনি ওটা ওনার কাছ থেকে কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দেন, কারণ ওই জমিদারকেও তো ব্রিটিশদের কাছে একটা রেভিনিউ দিতে হবে, উনি বাধ্য ছিলেন সেটাই করতে। তো ইতিমধ্যে দেশ ভাগ হয়ে যায়। যখন উনি জমিদারি হারিয়ে ফেলেন তখন উনি খুব একরকম নিশ্চয়ই হয়ে পড়েন আর কি, কারণ ওনার সম্পত্তি তো উনি মনে করছেন জমিদারি দীর্ঘদিন থাকবে, কারণ ওনার সম্পত্তি আবার উনি ওখানে রেখে দিয়েছেন। কিন্তু যখন ওনার জমিদারি চলে যায় তখন কিন্তু ওই জমিদার ওনাকে আর ওই বাড়িতে থাকতে দেননি, বের করে দিয়েছে। সেখানে তো আর ওই সম্পত্তি উদ্ধারের কোনো প্রশ্নই আসে না। তখন একরকম শূন্য হাতেই উনি দেশ বিভাগের পরে ওনার মানে ছেলে এবং মেয়েদেরকে নিয়ে উনি চলে আসেন বাংলাদেশে। এবং মানে আমার যে জেলা, আমি তো রাজবাড়ির বাসা, আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি, তো রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়ির একটা উপজেলা, পাংশা উপজেলা যেটা, সেখানে উনি মানে বসবাস শুরু করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার ওনার সাথে যেটা ঘটতে থাকে সেটা হচ্ছে যে এই যে এরকম পায়ের কাছে বসে থাকা, সেটাও কিন্তু চলতে থাকে। তো উনি একদিন এটা উনি পরিবারের সাথে শেয়ার করতেন যে এই ধরনের ঘটনা ঘটছে, পরিবারের লোকজন ওইভাবে বিশ্বাস করতো না। একদিন উনি পুকুর ঘাটে গোসল করতে যান। গোসল করতে যাওয়ার পরে তো বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে ওনার কোনো খবর পায় না যে কি ব্যাপার, অনেকক্ষণ হলো গোসল করতে গেছে, আসছে না কেন। পুকুর ঘাটে খোঁজ নিতে যখন ওনার যান তখন দেখেন যে ওনার লাশটা ভাসছে পুকুরে। তো উনি তো সাঁতার জানতেন, তো হঠাৎ কিভাবে মারা গেলেন, পুকুরটা অত গভীর না যে উনি ওইভাবে আর কি ডুবে মারা যাবেন। তো ওনার লাশটা যখন নিয়ে আসা হয়, আসল ভাই অদ্ভুত ব্যাপার, ওই ওনার পায়ের কাছে, ঠিক পায়ের গোড়ালির কাছে মনে হচ্ছে যে মানে ছোট হাত, দুই হাত ধরে কে যেন ওনার পায়ের গোড়ালির কাছে খুব চেপে ধরেছিল, মনে হচ্ছে চেপে ধরেই পানির নিচে নিয়ে গেছে, এবং ওই পানির নিচে নেওয়ার পরে ওই কারণে উনি মারা গেছেন। তো ওই যে পায়ের কাছে যেই ওনার পায়ের কাছে হাতের ছাপ, এটা স্পষ্ট ছিল, যারা দেখেছেন আর কি বলছেন যেটা ছোট কোনো বাচ্চার হাতের ছাপের মতো। তো ঘটনা যদি এখানে শেষ হতো তো ভালো হতো। আসলে ঘটনার যেই সূত্রপাতটা অনেকটা মানে তার পরিবারের সাথে যেটা ঘটে সেটা এখন থেকেই শুরু হয় আর কি।
উনি তো মারা গেলেন। তো ওনার যারা ছেলে সন্তান ছিল এবং 3 মেয়ে ছিল, ছোট ছোট 3 মেয়ে ছিল। তো ইনাদের এই 3 মেয়ের যখনই কেউ বিবাহ উপযোগী মানে এই ধরনের বয়সে যখন পৌঁছায়, অদ্ভুতভাবে সে সুইসাইড করে। আচ্ছা। এবং তার 3 মেয়েই মানে কোনো কারণ ছাড়া, কোনো ঝগড়াঝাটি ছাড়াই, মানে বিয়ের কথা হয়, হঠাৎ করে দেখা যায় ওনারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর কোনো কারণ কেউ বলতে পারে না যে কি কারণে, কি ঝগড়া হয়েছিল, কিছুই না, কিন্তু আত্মহত্যা করেছে। এরপরে যেটা হয় যে এই তিনজন মেয়ে তো মারা গেল, সুইসাইড করলো। ওই ওনার যে ছেলে সন্তানরা ছিল তারাও তো বিয়ে করেছে, তাদেরও সন্তান হয়েছে। দেখা যাচ্ছে ওনাদের যে সন্তানরাও হয়েছে, তাদের ভিতরে কন্যা সন্তান যারা ছিল, এরাও যখন ওই বিবাহ উপযোগী বয়সে পৌঁছায়, বিবাহের কথাবার্তা শুরু হয় বা এরকম কিছু শুরু হয়, তখন তারাও ওই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জি, তো এখন দেখা যাচ্ছে যে এরকম চলতেই থাকে। তো ওনার যারা আত্মীয় স্বজন ছিল তারা বেশ ভালো, যারা পরহেজগার ব্যক্তি, ওনাদের সাথে যোগাযোগ করেছিলেন যে আসলে এটা কেন হচ্ছে। তো ওনারা বললেন আসলে এটা অভিশাপের ফল, এটা অভিশাপের কারণে হচ্ছে। তো বলছে এটা অভিশাপ কাটানোর উপায় কি? কিন্তু ওনারা বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, স্বয়ং আল্লাহ তাআলা এটা সমাধান করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কখন করবেন এটা আল্লাহই ভালো জানেন আর কি। তবে অবশ্যই করবেন, কারণ একজনের অপরাধে তো আরেকজন শাস্তি পাবে না। তো ওনারা এটাও বলে দিলেন যে এটা হবে 7-এর গুণিতক, মানে 1 থেকে 7 পর্যন্ত সবাই মারা যাবে। যদি 8 জনের বিয়ে হয়, তার সন্তানাদি হয়, তার মানে অভিশাপটা কেটে গেছে। আচ্ছা। কিন্তু দেখা যায় 8 জন যখন 8 নম্বর জন ওই পরিবার থেকে মারা গেল, কন্যা সন্তান, তার মানে হচ্ছে এটা 14 জন পর্যন্ত যাবে। আচ্ছা। যদি দেখা যায় 14 জন মারা গেছে, 15 জনের বেলায় 15 জনও মানে যদি মারা যায়, তাহলে বুঝতে হবে সেটা 21 জন পর্যন্ত যাবে। এরকম যদি দেখা যায় 22 জনের যদি বিয়ে হয়ে যায় স্বাভাবিকভাবে, তার মানে বুঝতে হবে এটা শেষ। তো আমি যেই বড় ভাইয়ের কথা বললাম যে ওনার যে স্ত্রী, উনি হচ্ছেন 29 নাম্বার জন, মানে 28 জনের পরে। আমার এই বড় ভাই যখন ওই কলেজে পড়তেন তখন ওই ভাবিকে উনি পছন্দ করেন, কিন্তু ভাবিকে যখন বিয়ের প্রস্তাব দেন, ওই ভাবি কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো অনেক মানে রিকোয়েস্ট করার পরে ওই ভাবি তখন বললেন যে ওনাদের পরিবারের সাথে এই একটা ঘটনা আছে, যে উনি 29 নাম্বার, যদি উনি মারা যান অযথা, মানে উনি খুব শঙ্কিত ছিলেন হয়তো উনিও মারা যাবেন, স্বাভাবিক। তো মানে অলরেডি 28 জন মারা গিয়েছেন একটা ফ্যামিলির, একটা পরিবারের, এই অভিশাপের কারণে হোক আর যে কারণে হোক, আল্লাহ পাক ভালো জানেন, বাট মারা গেছেন। এবং 29 নাম্বার, এবং ঠিক এই বিয়ের আগ দিয়েই আপনি যেটা বলছেন খুব রহস্যজনক ভাবে তারা সুইসাইড করেন। তো ন্যাচারালি তারও অনেক ভয় থাকার কথা, অনেক ভয় থাকে। তবে যে ভাইয়ের কথা বললাম আর কি, আমার এক বড় ভাই, তো উনি বললেন যে যাই হোক হবে, আমি এটা দেখে নিতে চাই। তো অদ্ভুত ব্যাপার যে আল্লাহর অশেষ রহমত, ওনাদের বিয়েটা হয়। এবং বিয়ে হওয়ার পরেও ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল, ওনারা স্বামী স্ত্রী উভয়ই হজ করে আসেন। পরবর্তীতে ওনারা বর্তমানে সৌদি আরবে আছেন, ওনাদের একটা বেবিও হয়েছে, ওনারা খুব ভালো আছেন, এখন অভিশাপটা কেটে গেছে আলহামদুলিল্লাহ। সেটা খুব ভালো একটা খবর, এবং এখনো পর্যন্ত মানে সেই জন্য এই ঘটনাটা জানতে পারলাম আমরা, আদারওয়াইজ এই ঘটনাটা কেউ বলার মতোই থাকতো না, মানে এটা মর্মান্তিক একটা ঘটনা। তবে মজার বিষয় আসল ভাই, ওই যে বড় ভাইয়ের কথা বললাম যে উনি ওকে বিয়ে করবেন কি করবেন না, এই বিষয়টা কিন্তু আমার সাথে শেয়ার করেছিল। আচ্ছা, আমার সাথে শেয়ার করেছিল, তখন আমি বলেছিলাম ভাই মানে এটা আপনি করেন, এটা করেন, সাহস করে উদ্যোগ নেন। হয়তোবা ওই মেয়েদের সাথে যাদের বিয়ে হওয়ার কথা ছিল, ওনারা হয়তো বিষয়টা জানতেন, আমার মনে হয় ওনারা হয়তো কোনো কারণে রাজি হন নাই, এরকম হয়তোবা কাপুরুষতার পরিচয়। আপনি সাহস করে আল্লাহর নামে এরকম সাহস করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ওসিলায় অন্তত এই বিপদটা কাটিয়ে দিতে পারে পরিবারের উপর থেকে। এবং সত্যি কিন্তু আসলে তাই। তবে আসলে একটা বিষয়, ওই যে উনি ওনার যে দাদা যে ওই যে সম্পত্তিটা রেখে দিয়েছিলেন, এটা সম্পর্কে আমি পরবর্তীতে জানতে পেরেছি। সেটা হচ্ছে যে অনেক গ্রামের লোক জানতেন যে ওই পুরাতন ওই জমিদার বাড়িতে ওই সম্পত্তি গেড়ে রাখা হয়েছিল। তো অনেকেই নাকি এটা লোভে পড়ে মানে গিয়েছিলেন সেটা বের করে আনার জন্য। তখন তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেই ওই মাটি ঘোরার চেষ্টা করে, তারাই নাকি দেখে মাটি থেকে প্রচুর সাপ বের হয়ে আসছে, সাপ বের হয়ে এসে ওদেরকে ধাওয়া করে। আচ্ছা, ধাওয়া করে, কিন্তু তারা সাপ একটাকেও মারতে পারে না। অদ্ভুত ব্যাপার, মারতে পারে না, বরং বড় ধরনের সাপ তাদেরকে ধাওয়া করে, তারা অনেক দূরে চলে যাওয়ার পর দেখে সাপ কিছু নেই। তো
এইটা নাকি ঘটেছে ওখানে, আমি শুনেছি ওনাদের কাছ থেকে শুনেছি, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তবে যে যখের যে ধন যেটা আমরা যে শুনি, যে আসলে আমি বিশ্বাস করতাম না এই ঘটনা ঘটার পরে, যে আসলে যে এই ধরনের অভিশাপ যে মানুষের মানে থাকে এবং আমার প্রত্যক্ষ করা আর কি কিছু ব্যাপার, এটা আমি আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম আর কি আপনার মাধ্যমে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। ইন দ্য মিন টাইম SMS করতে পারবেন আমাকে, এবং ইন দ্য মিন টাইম আপনি আমাদেরকে অবশ্যই ফেসবুক পেজে ভিজিট করে জানাতে পারবেন আপনার মতামত। চলে যান www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি এখানে অনেকেই জয়েন করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা চমৎকার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আসি আমরা। আমার নাম আব্দুর রৌফ, আমি আসছি টঙ্গী থেকে। ওকে, আব্দুর রৌফের একটা পরিচয় আমি দিয়ে দিই। জনাব আব্দুর রৌফ উনি রাতের বেলায় প্রচন্ড বিজি থাকেন, কাজকর্ম করেন রাতের বেলায় তিনি, এবং তিনি তার কাজ ফেলেই একরকম এসছেন এখানে আমাদের অনুরোধে। সো আশা করছি যে আপনাদের তার ঘটনা অনেক ভালো লাগবে, এবং তার ঘটনা ভালো বলেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, একটা রিকোয়েস্ট করে তাকে নিয়ে আসা হয়েছে। আপনার যেটা ইচ্ছা সেটা থেকে শুরু করেন আপনি। আমার অনেক ছোট সময় যেটা সেটাই বলি। জি। ঘটনাটা শুরু করার আগে তার পারিপার্শ্বিক কিছু বললে বুঝে সুবিধা হবে। আমার ছোটবেলা থেকে অনেক অভ্যাস ছিল প্রচুর ছবি দেখা। প্রতি শুক্রবার দিন ছবি দেখতাম। প্রথম শো কখনো মিস যেত না। তো ক্রমান্বয়ে আস্তে আস্তে যদি প্রথম শো না পেতাম, দ্বিতীয় শো না পেলে তৃতীয় শো, শুক্রবার দিনই ছবিটা দেখে বাসায় আসতাম। তো যাই হোক, কোন এক সময় বাংলাদেশে একটা ছবি হয়েছিল, ছবিটার নাম ছিল বেদিন। তো আমার বাসা ছিল তখন তেজগাঁয়ে, বাড্ডাতে। তো ওখান থেকে আমি গেলাম ফার্মগেটে ছবি দেখার জন্য, ওখানে সুযোগ পেলাম না। ওখান থেকে চলে গেলাম সদরঘাটে একটা সিনেমা হল আছে, নাম হলো রূপমহল। জি। তো ওটাতে গিয়ে লাইন ধরলাম, প্রথম শো পেলাম না, দ্বিতীয় শো পেলাম না, তৃতীয় পেলাম না, এভাবে গিয়ে লাস্ট যেটা টিকিট পেলাম রাত 9টা থেকে 12টা। তো সেটা দেখলাম। দেখার পর মাঝখানে বিদ্যুৎ চলে গেছিল, ছবি শেষ হইতে প্রায় 1:30 বা 2টার মতো বেজে গেছিল। তো ওখান থেকে বের হইলাম। বের হওয়ার পর কোনো রিক্সা নাই, কোনো কিছু নাই। তো ওখান থেকে বের হইলাম, বের হয়ে আসলাম, হেঁটে যাওয়া শুরু করলাম। তো রূপমহল সিনেমা হল থেকে বের হয়ে সামনে আসলে ভিক্টোরিয়া পার্ক থেকে সামনে আসলে কোর্ট থেকে আর একটু সামনে আসলে রাজশাহ বাজার। তো রাজশাহ বাজারের মোড়ে যখন আসলাম, তখন হঠাৎ করে কোথায় যেন এক পাগল আসলো, এসে আমার সামনে বলতেছে দাঁড়া, তোর পকেটে সিগারেট আছে, ওখান থেকে আমাকে একটা সিগারেট দে। তো আমি আর কোনো দ্বিধাবোধ করলাম না। তা আমার পকেট থেকে একটা সিগারেট বের করে তাকে দিলাম এবং আঙুলটা ধরা দিলাম। ধরা দিয়ে সামান্য হয়তো 50 গজ সামনে গেলাম, একটা রিক্সা পেলাম। তো রিক্সায় চড়লাম। রিক্সা চড়ে রিক্সাওয়ালার সাথে বিভিন্ন কথা বলতে বলতে আসতেছি। তো আসলাম বিজয়নগর মোড়। বিজয়নগর থেকে কাকরাইল হয়ে শান্তিনগর হয়ে ওই রিক্সাওয়ালা রামপুরা বাজারে এসে বলে আর যাবে না। তো আমার কিছু করার নেই। তো ওকে যতটুকু ভাড়া ওর সাথে চেষ্টা করা হয়েছে ততটুকু তাকে মিটাই দিয়ে রামপুরা বাজার থেকে আমি হেঁটে আসা শুরু করলাম। তখন কিন্তু আপনারা জানেন, যারা অনেক বয়স্ক আছেন তারা হয়তো জানেন, রামপুরা রুটটা তখন নতুন তৈরি করা হয়েছিল, যেটা রামপুরা ব্রিজ থেকে বিশ্ব রোড পর্যন্ত তখন নতুন মাটি ফেলাইতেছিল, লাল মাটি। আর রামপুরা ব্রিজের অল্প একটু সামনেই একটা বিশাল বড় বট গাছ। তা আমি রামপুরা ব্রিজের কাছে এসে আর একটা সিগারেট ধরাইলাম, একটা সিগারেট ধরাবো। ঠিক ওই টাইমে ওই পাগলটা কোথায় জেনে আইসা বলতেছে, তোকে তো নিষেধ করলাম রাতে যাওয়ার জন্য, তুই আবার রওনা দিতেছস, আর আইসা পড়ছিস যেহেতু সাবধানে যাইস। তো বিশ্বাস করবেন, তখন কিন্তু রামপুরা ব্রিজের ওঠার জন্য সরাসরি কোনো রোড ছিল না। একটা উত্তর পারে ছিল একটা বাঁশের সাঁকোর মতো, আর দক্ষিণ পারে ছিল একটা কাঠের স্লিপার, যেটা দিয়ে উঠতে। তো আমি কাঠের স্লিপারটা পার হয়ে উঠলাম রামপুরা ব্রিজটা পার হলাম, আবার বাঁশের সাঁকো দিয়ে এই পারে আসলাম। ব্রিজে ওঠার আগেই আমি একটা যেহেতু ওই পাগলটা বলছিল সাবধানে যাইস, সেজন্য একটা লাঠি জোগাড় করে নিয়েছিলাম। আচ্ছা। লাঠি জোগাড় করে নিয়ে এই পারে আসলাম। আসার পর সিগারেটটা টানতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি আবার শুরু হলো। বৃষ্টি শুরু হতে আমি দৌড় দিয়ে গিয়ে ওই বট গাছের নিচে দাঁড়ালাম। আচ্ছা। বট গাছের নিচে দাঁড়ানোর পর তো হাতে যে সিগারেটটা ছিল ওটা বৃষ্টির ফোঁটা মনে হয় পড়ছিল, তো ভিজে গেছিল মেবি। তা আমি চেষ্টা করছিলাম টেনে ওটাকে আবার সজীব করার জন্য। তো যখন একটু সজীব হয় না, তখন ওটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি পিছন দিকে তাকায় দেখি অনেকগুলো কুকুর আমাকে ঘেরাও করে ধরছে এবং মুখ দিয়ে গড় গড় আওয়াজ করতেছে। তো আমি কি করলাম, দূরে যাই জানি পরে বুকে ফু দিলাম, আর
আমরা যে এটা কমন একটা দোয়া পড়ি লা ইলাহা ইল্লা আনতা, এটা পড়ে একটু পড়ি আর লাঠিটা দিই কুকুরের দিকে, কুকুরকে মারার জন্য। কুকুরগুলো একটু পিছনে যায়, আমি আবার একটু আগাই। এই করতে করতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে কুকুরগুলো ভ্যানিশ হয়ে গেল। তো ভ্যানিশ হয়ে গেল আর আমি টেনশন করে নেই, আর একটু আগাইলাম। আগানোর পর এই যেটা এখন যেটা বর্তমানে মেরুল বাড্ডার কাছাকাছি, মানে প্রায় কাছাকাছি এসে গেছি। ওটা আমি হঠাৎ করে কোথায় যেন একটা দমকা বাতাস আসলো, দমকা বাতাস এসে আমাকে রাস্তায় ফেলে দিল। আচ্ছা, কাদার মধ্যে আমি টালমাটাল হয়ে পড়ে গেলাম। তো যখন আমার হুঁশ ফিরল তখন দেখতেছি আমার বুকের মধ্যে কি যেন বসে আছে এবং আমার মাথাটা মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে দাবানোর চেষ্টা করতেছে। তা আমি অনেক চেষ্টা করতেছি, উঠতে পারছি না। এক সময় আমি তাকে ঘুষি দেওয়ার চেষ্টা করলাম, ঘুষিটা প্রতিটা ঘুষি মনে হয় যে কোনো একটা তুলার বস্তার মধ্যে গিয়ে লাগতেছে। যতই চেষ্টা করি তো ওর সাথে ধস্তাধস্তি এক পর্যায়ে আমি বেহুশ হয়ে গেছি। আচ্ছা, বেহুশ হয়ে গেছি। কখন সেই সময়টা যে কখন তাও আমি নিজের করতে পারবো না, বলতে পারবো না। তো যখন আমার হুশ হয় তখন আমি দেখি ওই যে জেলেপাড়া যেটা মেরুল, ওর কোনার মধ্যে একটা জায়গায় একটা দোকান ছিল, ওই মুদি দোকানের সামনে আমাকে শোয়া রাখছে মানুষজন। আমি উঠে দেখলাম অনেক লোকজন জড়ো হয়ে আছে, আমাকে দেখতেছে। তার মধ্যে 2-4 দিন পরিচিত ছিল, যেহেতু আমি তখন দক্ষিণ পাড়টা থাকি। তো ওরা জিজ্ঞেস করছিল, কিরে দোস্ত কি হয়েছে, কোথায় থেকে আসলি? তো আমি আর কাউকে কিছু না বলে দ্রুত চলে যাই বাড়ি থেকে। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। আমরা ডক্টর আদনানের কাছে ফিরে যাব আবারও। চলুন শুনে আসি ঘটনাটি। আমার ঘটনাটা অ্যারাউন্ড 22 বছর আগের ঘটনা। আমার জন্ম মিডল ইস্টে, লিবিয়াতে। ওকে। আমার বাবা একজন ডাক্তার, আমরা লিবিয়াতে থাকতাম। একটা শহর প্রায় ক্যাপিটাল থেকে 1400 কিলোমিটার দূরে, আলমার্জ বলে একটা শহর। আচ্ছা, তো ওখানে আমার জন্ম 82-তে। আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই ফাদার এন্ড মাদার। এবং আমার জন্মের প্রায় 3-4 বছর পর আমার আরেকটা ভাই হলো। আচ্ছা, আনফরচুনেটলি তার মানে লো বার্থ ওয়েট ছিল, মানে আমাদের ডক্টর এই টার্মের প্রিম্যাচুর বেবি ছিল। এবং তার বার্থ অ্যাসফিক্সিয়া মানে শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল, নানাবিধ কারণে সে 4-5 দিন বেশি সার্ভাইভ করেনি। ওকে। তা আমাদের ওখানে যারাই মারা যেতেন ওই জায়গায়, অনেক বাচ্চা যারা জন্মের পর মারা যেতেন বা বয়স্ক যারা মারা যেতেন, ওগুলো এই দেশে না এনে মোস্ট অফ দ্য টাইম ওখানে মার্জ গাদিম বলে একটা জায়গা ছিল। আল মার্জ হচ্ছে নতুন মার্জ, আর মার্জ গাদিম মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগের যে শহরটা ছিল, ওখানে একটা কবরস্থানে 10 থেকে 15 কিলোমিটার দূরে। আচ্ছা, ওখানে কবর দেওয়া হতো। আচ্ছা, তো আমার খুব আচ্ছা মনে আছে, আমার বয়স 4 থেকে 5 বছর। এবং তখন মানে জন্ম হলো, তারপর মনে নেই, তারপর মনে আছে তাকে ওই কবরস্থানটাতে নিয়ে যাওয়া হলো। এবং এতটুকু মনে আছে যে ওটা আশেপাশে কবর ছিল, আমরা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে না সামনে। তা আমার বাবা আরো যারা ছিলেন আঙ্কেলরা ওখানে বিদেশে থাকতেন, তারা তো কবর দেওয়া হলো। তো তখন মানে কবর দেওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। লিবিয়া, আমি জানিয়ে দিই আপনাদের, লিবিয়ার ওয়েদার হচ্ছে বছরে 10 মাস ঠান্ডা থাকে এবং 10 মাসে অলমোস্ট 2 ডিগ্রি বৃষ্টি হয় শীতকালে। আচ্ছা। তো আমার এটা মনে আছে যখন কবর দেওয়া হচ্ছিল তখন ওখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে কবর দেওয়া হলো। প্লাস ওই যে আশেপাশে কাছে একটা ফুল গাছ ছিল, গাছ এতটুকু মনে আছে। তো ভালো কথা, ফুলটা স্পষ্ট মনে নেই, ইট ওয়াজ মানে টিউলিপের মতো সাদা ছোট টাইপের একটা ফুল। আচ্ছা। এবং খুব সুন্দর সুগন্ধ ফুলটা, এতটুকু জাস্ট এতটুকু মনে আছে। তারপর আমরা চলে আসলাম কবর দিয়ে, সবার খুব মন খারাপ। তো ছোটবেলা থেকেই আমরা মানে আমাদের অভ্যাস করা হতো, মানে বাইরে যারা থাকি যে আমরা আলাদা ডিফারেন্ট রুমে থাকতাম। আমি ছোটবেলা থেকে আলাদা রুমে থাকতাম। তো আলাদা রুমে থাকি, এটা ওখান থেকে আসার সপ্তাহখানেক পরে হবে। সপ্তাহখানেক পরে আমি ঘুমায় আছি। তো ঘুমে ভোরের দিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ভোরের দিকে আমি হঠাৎ টের পেলাম যে আমার বিছানার মাথার কাছে এসে কেউ খুব মাইনিউটলি মানে আলতো ভাবে ভাইয়া বলে রাখলো। আমি এই ঘটনা কিন্তু ইভেন আমার ওয়াইফের সাথেও শেয়ার করিনি, আই নেভার শেয়ার উইথ এনিওয়ান এলস। ওকে। এত ছোটকালের ঘটনা। তো ডাকার পরে আমি একটু দ্বারস্থ হয়ে, তো আমি তখন এত বড় না, এত কিছু চিন্তাও মাথায় আসেনি। তো আমি শুনলাম হয়তো হ্যালুসিনেশন কিছু একটা হবে, যা আমার মাথায় আসে, আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পর সকালে যখন উঠলাম, সকালে স্কুলে যাব, সকালে উঠলাম, উঠার পর দেখি আমার মাথার কাছে, আমার রুমটা কার্পেট করা ছিল, মাথার কাছে যে একটা টেবিলের মতো ছিল, ওখানে ওই কবরস্থানে যে ফুল গাছটা ছিল সেইটার কয়টা প্যাটেলস মানে ফুলের পাপড়ি, এবং আমার মাথার কাছে যে কার্পেটের জায়গাটা অল্প একটু ভিজা জায়গা, মনে হচ্ছে 2টা ফুটস্টেপ মানে পায়ের ছাপ, 2টা ভেজা পায়ের ছাপ, ছোট্ট 2টা ভেজা পায়ের ছাপ।
অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি শকিং আমার। কিন্তু তখন আমি যত বয়স বেড়েছে আমার, অনেকদিন পর পর জিনিসটা মনে পড়ে আমার, তখন কিন্তু আমার এত ভয়ঙ্কর লাগেনি কোনো একটা কারণে, বা এত কিছু চিন্তাও করিনি। কিন্তু আই নেভার টক টু এনিওয়ান অ্যাবাউট থিংস বিফোর। It's the first time I'm discussing with you guys and on air. আমরা যেটা করতে পারি এখন, ডক্টর আদনানের কাছ থেকে আমরা বাটি চালান দেওয়ার একটা ঘটনা শুনে আসব, এবং আমি তো বলেছিলামই যে ওই দিন চমৎকার একটা ঘটনা তিনি শুনিয়েছিলেন, এবং আশা করছি যে এই বাটি চালান দেওয়ার ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি এই ঘটনাটা শেয়ার করব। ইটস রিয়েলি টাচিং। ওকে, মানে কোয়াইট ডিপলি টাচিং। বেশি দিন না, 2-3 মাস আগে, এর আগে বলে নেই যে এই জাদু টোনা ব্যাপারটা বা এই যে তাবিজ করে, এই জিনিসটা টু সার্টেন এক্সটেন্ট আমার কাছে জিনিসটা মনে হয় কিছুটা বিশ্বাসযোগ্য, কিন্তু আমি এটা এফেক্ট গুলো দেখেছি। আচ্ছা, যে একটা দেখে যে বাটি চালান দেয় বলে একটা কথা আছে আমাদের দেশে, বাটি চালান দেয়। বাটি চালান যেটা আমি দেখেছি আমার নিজের চোখে দেখা একবার। আমরা তখন বিদেশে সদ্য ঢাকায় আসলাম, আসার পর আমার নানুর বাড়ি ধানমন্ডি 32 নম্বর, ওখানে থাকি, বিশাল বাড়ি। তো ওই বাসায় আমার ছোট মামা থাকতেন। ছোট মামার সামহাও ওয়ালেট থেকে হি লস্ট অ্যারাউন্ড 3,000 to 5,000 টাকা এরকম একটা হারানো গেল। তো হারানো গেল, সাসপেক্ট করলো যে ওই মামার রুমে একটা কাজের লোক কাজ করতো, সাসপেক্ট করলো সে, কিন্তু তাকে তো বলা যাচ্ছে না। তো ইয়ে করা হলো যে বাটি চালান দেওয়া হবে। তো বাটি চালানটা কি? বাটি চালানটা হচ্ছে, এটা পিতলের বাটি লাগে, কি একজন হুজুর লাগে যারা এই জিনিসটা পড়েন, এবং তুলা রাশি একজন লোক লাগে। ওকে, আমাদের ওখানে লিব্রা আছে। এবং হ্যাঁ, এবং জিনিসটা স্টার্ট হয়েছে যেখান থেকে তাকে বলা হয়েছে যেখানে ওয়ালেটটা ছিল ওখান থেকে জিনিসটা ডিটেক্ট করা শুরু করবে। তো আমি জাস্ট এত মনে ছিল, আমি তখন ক্লাস মাত্র 6-7 পড়ি সম্ভবত। তো প্রথমে যখন ওই বাটি চালা যে লোকটা আসলো, সে তুলারাশি একজন লোক, ওই হুজুরের সাথে আসলেন। আসার পরে সে ওই বাটিটা ধরলো, বাটিটা ফ্লোরের উপর রাখা পিতলের একটা বাটি, সে চাপ দিয়ে ধরলো। কিছুটা বলার পরে সে ভান করলো, আমার কাছে যদি জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, সে ভান করলো যে বাটিটা নিজে নিজে চলে যাচ্ছে, সে চাপ দিয়ে ধরার চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে। এবং যেই কাজের মেয়েটাকে সাসপেক্ট করা হচ্ছিল আনফরচুনেটলি, সেই কাজের মেয়েটাকে কিন্তু আমাদের সারিতে রাখা হলো, এবং এটা একটু মানে সাসপেক্ট করা মুশকিল ছিল তাদের পক্ষে যে এটা কাজের লোক। কিন্তু ওই বাড়িটা অনেকখানি ঘুরে ফিরে, এটা বাটি চালানোর নিয়ম হচ্ছে, আমি বলি দিই আপনাকে, ওই জিনিসটা, চুরি জিনিসটা যেই যেই জায়গা ট্রাভেল করবে সেই জায়গাতে বাটি কিন্তু যাবে। আচ্ছা, এবং সেটা ওখান থেকে আমার নানুর রুমে গেল, নানুর রুম থেকে একটা লবি ছিল, বারান্দা, ওখান থেকে কিচেনে গেল। এটা আপনার দেখা, একদম আমার দেখা। কিচেন থেকে স্টোর রুমে গেল, স্টোর রুম থেকে ব্যাক করলো, ব্যাক করে এসে ওই মেয়েটার সামনে এসে থামলো। এবং সেটা ওই লোকটা যে হুজুর বা তার সাথে যে লোকটা আসছিল তার পক্ষে জানা ইম্পসিবল, যে আমাদের ফার্স্ট টাইম ওই বাসায় আসে। এবং সেই থেকে মানে আমার কাছে মনে হয় যে এই তাবিজ পড়া, তারপর ওই চাটি পড়া, একটা বলে একটা বাসায় চাটি দিয়ে করে, এটা আমাদের বাসায় করা ছিল। আয়না পড়ার একটা ঘটনা বলি। আমার একজন কাজিন আছেন, রেজওয়ান নাম, তো তার বাবা বড় খালু উনি মারা গিয়েছেন আর কি। তো তার খুব শখের একটা ক্যামেরা ছিল, তখনই উনি DSLR ইউজ করতেন। তো ক্যামেরাটা সেই ইউজ করতো। তো আমাদের বাসায় একজনের বিয়ে, আমাদের দেশের একজন মেয়ে নানু বাসায় অ্যারেঞ্জ করা হয়েছে। ওই ক্যামেরাটা ড্রয়িং রুমে, অনেক বড় ড্রয়িং রুম, ওখানে সবাই শুয়েছে, ক্যামেরাটা ওখানে কর্নারের টেবিলে রাখা। আমার কাজিনও শুয়ে আছে, কাজিন অন্য রুমে ছিল। সকালবেলা উঠে ক্যামেরাটা ভিতরে নেই, ব্যাগটা আছে, ক্যামেরাটা নেই। ক্যামেরা নাই কিছুতেই নেই। বাসার অ্যাজ ইউজুয়াল যারা ছোট থাকে, মানে মেইড যারা থাকে, তার সাসপেক্ট করা হলো। অনেক ইয়ে করার পরে তা বিয়ে হলো না। তারপর এই আয়না পড়া ব্যাপারটা আসলো। আয়না পড়া ব্যাপারটা যখন আসার পরে তারপরে এরকম একজন হুজুর আসলেন, তুলার সে একজন লোক থাকলো, আয়নাটা রেডি করা হলো। সেখানে কিছুটা পড়ার পরে দেখা গেল, ক্লিয়ার না, আবছার ছায়ার মতো, যে ওই ড্রয়িং রুমের কোণা থেকে চেক লুঙ্গি পরা একটা লোক এসে ব্যাগ থেকে ক্যামেরাটা নিয়ে চলে গেল। এটাও দেখা। এবং আমাদের একজন ছিল, মানে আমাদের দুই সম্পর্কে একজন আত্মীয় ছিলেন ওখানে। আনফরচুনেটলি জিনিসটা যদিও সে কোনো স্বীকার করেনি। He wanted to pay the money for the camera, but we didn't take it. কিন্তু তাকে সাসপেক্ট করা হয়েছে, সে নিজেও দেখেছে জিনিসটা, যে এবং পুরো জিনিসটা ছায়া আয়নাতে দেখা গেল। চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো এভরিওয়ান, আমার নাম তৌফিক, আর আমার সাথে আছেন আমার ওয়াইফ দোলা। ওকে, আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, যেটা আমার ওয়াইফ আসলে ইন্টারেস্টেড হয়ে শেয়ার করলেন ভূত এফএম এর সাথে, এবং ওনারা আমাদেরকে ডাকলেন। তো ব্যাপারটা এরকম, আজকে থেকে 5-6 মাস আগের কথা। আমরা তখন গুলশানে থাকি।
তো একদিন ইট ওয়াজ আ ফ্রাইডে, আমার যতটুকু মনে পড়ে। তো শুক্রবার দিন আমরা গিয়েছিলাম উত্তরায় 3 নম্বর সেক্টরে আমার বোনের বাসায়। তো ওখান থেকে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে আমরা ফিরছি। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, রাত তখন 10:15। আচ্ছা। তো জায়গাটা যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে উত্তরা থেকে গুলশান ফিরছি। তো আমার ওয়াইফ বলছিলেন যে এক কাজ করো, আমরা বিশ্ব রোড দিয়ে চলে যাই। তো আমি বললাম যে না, এক কাজ করে চলো, আমরা দেখি বনানীতে কোনো কফি শপ খোলা পাওয়া যায় কিনা, একটু কফি টফি খেয়ে তারপরে না হয় গেলাম। তো বলছে আচ্ছা ঠিক আছে চলো। গাড়িতে হালকা রবীন্দ্র সঙ্গীত বাজছে, আমরা দুজন গল্প করছি যাচ্ছি। ওই দিন কোন একটা কারণে রাস্তায় ট্রাফিক কম ছিল, আর রাতটা একটু হয়ে গেছে 10টার মতো। তো আমরা যাচ্ছি, যেতে যেতে বিশ্ব রোডটা যে মাথাটা আসলে উত্তরা রাস্তাটা গিয়ে কানেক্ট করেছে, তারপরেই হচ্ছে আসলে একটা একটুখানি অন্ধকার মতো জায়গা। তার একটুখানি সামনে গেলেই হচ্ছে আসলে বাড়িধারা ডিওএইচএস এ ঢোকার একটা রাস্তা আছে। তো মজার ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, তখন আমরা ওই জায়গাটা পার হলাম। পার হয়ে যখন আমরা যাচ্ছি বাড়িধারা ডিওএইচএস এ ঢোকার রাস্তাটা ঠিক আগ মুহূর্তে একটা বেশ অন্ধকারের মধ্যে আমার ওয়াইফ হঠাৎ করে ডান দিকে আমাকে তাকিয়ে বলছে, আমার নিক হচ্ছে বাবু, বলছে বাবু তোমার পাশে একটা গরু। আমি বললাম কি বলছো, বলে আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাদা গরু, বেশ উঁচু শিং, আমি মনে হয় অনেকেই দেখেছি আমরা, ইন্ডিয়ান গরু যেরকম হয় কোরবানিদের সময় আমরা দেখি, বেশ উঁচু বোল্ডার টাইপের আর কি। হ্যাঁ, বেশ বোল্ডার টাইপের একটা গরু, এবং তার শিং দেখা যাচ্ছে। এবং আমি দেখলাম যে গরুটা আমার পাশে। সো ওই মুহূর্তে আমার মাথায় যেটা কাজ করলো যে আই নিড টু স্টপ। আমি অলমোস্ট ব্রেকের উপর দাঁড়িয়ে গেলাম। ইমিডিয়েটলি দ্য কার স্টপড, গাড়ি থেমে গেল। গাড়িটা থামার সাথে সাথেই ধাম করে একটা বাড়ি লাগলো। আমি ফিল করলাম যে আমার গাড়ির সামনের ডান দিকের ফেন্ডারে একটা বাড়ি, কিছু একটা বাড়ি খেলো। তো যেহেতু একটা গরু দেখেছি, ওই মুহূর্তে আমার খালি মনে হচ্ছে যে আমি কোনো অ্যাক্সিডেন্টে পড়তে যাচ্ছি কিনা বা কি। যা হোক, গাড়িটা থেমে গেল। আমি ইগনিশনটা অফ করলাম, অফ করে আমি আমার ওয়াইফ বের হয়ে গেলাম তার বাম দিকের দরজা থেকে, আমি ডান দিকের দরজা থেকে বের হলাম। বের হয়ে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যেটা হয় যে গাড়ির কোনো ক্ষতি হলো কিনা। তো আমি দেখলাম যে ফেন্ডারটার একটা বেশ বড় অংশ একটা ডেন্ট হয়েছে। ওকে। তো আমি তখন ভাবলাম ঠিক আছে, অল্পের উপর দিয়ে গেছে, বাট গরুটা কোথায়? এর মধ্যে গাড়িটা যেহেতু খুব হার্ড ব্রেক করেছিলাম আমি, রাস্তা স্কিড করেছে। আশেপাশে অনেক লোকজন, অনেক বলবো না, কিছু লোকজন ছিল 5-7 জন, যারা পাশে বসে চাটা খাচ্ছিল। তারা এগিয়ে এলো, এগিয়ে এসে বললো যে কি ব্যাপার কি ব্যাপার, কি হলো? আমি বললাম যে কি হলো সেটা পরে বলছি, আগে দেখেন একটা গরু ছিল এখানে বড় সড়ো, সেই গরুটা কোথায়? তো বলছে গরু, আপনি রাত 10টার সময় এখানে গরু কোথায় পেলেন? সো ওদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে লাইক আমি কিছু ইনটক্সিকেটেড কিনা, বা আমি এরকম আমি মানে আমার নর্মাল স্টেট অফ মাইন্ডে আছি কিনা। তো আমি বললাম যে না ভাই, আমি অনেস্টলি আপনাকে বলি, সবাইকে বলছিলাম যে আমার ওয়াইফও বলছিল যে হ্যাঁ ভাই, আমি দেখেছি একটা গরু, একটা লম্বা সিংহলা সাদা একটা গরু, এবং এই গরুটা জাস্ট এইমাত্র আমরা দেখলাম গরুটা আমাদের ফ্রেন্ডের সাথে বাড়ি খেলো। বাড়ি খাওয়ার পরপরই তো আমরা দাঁড়ালাম, এবং আপনারা দেখেন এই যে এখানে ডেন্ট হয়েছে। লোকজন বলে যে না দেখেন, আমরা এখানে বসে আছি অনেকক্ষণ, এখানে কোনো গরু টরু নেই। আমি বললাম যে না, লেট মি চেক। আমি মোটামুটি আশেপাশে যতটুকু জায়গা দেখা যায়, ডানে বামে সামনে পেছনে সব দিকে দেখলাম, বাট এমন কোনো গলিও ছিল না যে যেখানে চলে যাবে গরুটা। তো মানে ওই রাস্তাটা আসলে বেশ চওড়া রাস্তা, এবং আশেপাশে তেমন কিছু নেই। তো আমরা ওখানে অ্যানাদার 15 মিনিট আমরা খুঁজলাম, গরুর কোনো চিহ্নই নেই, এবং কমন সেন্সও বলছে ওখানে আসলে গরু থাকার কোনো কারণ নেই। আপনার গাড়ির যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হয়েছিল এবং সেটা আপনি দেখতে পাচ্ছিলেন? অবভিয়াস, আমি দেখতে পাচ্ছি যে আমার ডান দিকের ফেন্ডারটা মানে ট্যাপ খেয়ে, যেটা আমরা বলি। কিন্তু রাস্তায় তো অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ারও কোনো সম্ভাবনা নেই? না, অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে এক হচ্ছে ওখানে কোনো রিক্সা ছিল না, 2 নম্বর হচ্ছে যে আমি যদি কোনো গাড়ির সাথে বাড়ি খেতাম তাহলে আমার ড্যামেজটা আরো ডেফিনেটলি অনেক বেশি হতো, বিকজ আমি মোটামুটি 40-50-এ চালাচ্ছিলাম। এবং তার চেয়েও বড় কথা যে বোথ অফ আস, আমরা দুজনে কিন্তু একটা বড় সিংওয়ালা সাদা গরু দেখেছি। সেটাই আমার কাছে কথাটা হচ্ছে এটা, যে একসাথে দুজন একই জিনিসই দেখেছেন, সো এটা ভুল হওয়ার চান্স খুব কম। এবং এটা রেফারেন্সে আমি আরো দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ 2 জন কলিগ, তারা এই মুহূর্তে একজন কাতারে আছেন আর একজন আমেরিকায় আছেন। তো আমার প্রথম একজন কলিগ আমাকে একদিন বলেছিলেন যে ওই অংশটুকুতে যেখান দিয়ে উনি চাচ্ছিলেন, একদিন উনি ফিরছেন এরকম উত্তরা থেকে। ওনাদের আবার একটা অভ্যাস ছিল, ওনারা উত্তরার দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খুব ভালো চা পাওয়া যায়, ওখানে চাটা খেয়ে ফিরছিলেন রাতের বেলা। তো উনি গাড়ি চালাচ্ছেন, ওনার ফ্রেন্ড পাশে বসা। ওনার ফ্রেন্ড হঠাৎ করে, যেটা হয় গাড়ি চালাতে গেলে বা পাশে বসে থাকলে অনেক সময় রিয়ার ভিউ মিররে চোখ যায় যে কি দেখা যাচ্ছে। উনি তখন বললেন যে এই পিছনেটা কি? বলতে বলতেই আমার যে কলিগের কথা বলছি উনিও তাকালেন রিয়ার ভিউ মিররে, এবং উনি সাথে সাথে কোনো কিছু না বুঝে গাড়িতে ব্রেক করে ফেললেন। আচ্ছা। তো দুজনের দিকে হতবাক করে তাকিয়ে আছে যে কি দেখলাম। ওনারা যেটা পরে আমাকে বললেন, যে উনি আমাকে যেটা বললেন যে আমি দেখেছি যে গাড়ির পেছনে, ঠিক গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে অসম্ভব লম্বা একটা কিছু, সাদা কাপড় জড়ানো,
এবং আমার মনে হলো যে তার আমি চোখ দেখতে পাচ্ছিলাম না, বাট আমার মনে হচ্ছিল যে রিয়ার ভিউ মিররে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছিল ওখানে তাকিয়ে। এবং ওই মুহূর্তে আমার মনে হলো যে আমি কি দেখলাম, এটা আমার বন্ধু এবং আমি দুজনেই আমরা কিছু বলতে পারছি না। তখন আমি বললাম যে চলো চলে যাই। জাস্ট সিমিলার একটা ঘটনা ঘটলো আমার আরেকটা যে বন্ধুর কথা বলছিলাম। তো সে এরকম একদিন গাড়ি চালিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে ও সামনে দেখে, এরকম রাত একটু বেশি হবে, 11টা 11:30টার দিকে, হঠাৎ করেও দেখছে সামনে কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ও ছিল পেছনে, ওর ব্রাদার ইন ল গাড়িটা চালাচ্ছিলেন, ওর সিস্টার বসেছিল সামনে, ওর বোন বসেছিল সামনে। ও কিছু বলে ওঠার আগেই ওর বোন এবং দুলাভাই দুজনই এট এ টাইম দেখতে পেয়েছেন, এবং জাস্ট বোন একটা চিৎকার করার সাথে সাথে দুলাভাই গাড়িটা ব্রেক করেছেন। ওই মুহূর্তে কালো যে জিনিসটা ছিল সেটা তাদের দিকে তাকালো, তারা দেখলেন অবয়বে মনে হলো যে একটা মেয়ে, বাট ইট হ্যাড নো ফেস। ওকে, কোনো নাক চোখ মুখ কিছু ছিল না, এবং জাস্ট একটা ফিগারটা দেখে মনে হচ্ছে কোনো মহিলার ফিগার, এবং জাস্ট উইদিন এ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস দেখা গেল জিনিসটা নেই। তো এই দুটো ঘটনাই আমি দুজনের কাছ থেকে শুনেছি, এবং দুজনেই আমাকে বলেছে যে ওই জায়গাটা কিছু একটা সমস্যা আছে। এটা কি মানে জায়গাটা কি সেম, মানে আপনার যেখানে হয়েছে অলমোস্ট কাছাকাছি 100 মিটার বা 200 মিটারের দিকে হবে? আচ্ছা, এটা কোন জায়গা বললেন? এই জায়গাটাকে কাওলা বা এই ধরনের কিছু একটা বলে। এবং আমরা অনেক শুনেছি যে এই জায়গাটার কিছু একটা দোষ আছে, যে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটেছে। এবং আপনাদের ফ্যামিলিতে আপনারা এটা পেয়েছেন এরকম ঘটনা? আমাদের খুব ক্লোজ নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স এর কাছ থেকে এই ধরনের ঘটনা। চলে যাচ্ছি আমরা ঘটনায়, সুপ্তি এবং সাব্বিরের ঘটনায়। আমি সুপ্তি, আমি উত্তরা থেকে এসেছি আজকে আমার হাজবেন্ডের সাথে আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে। আচ্ছা, আমি সাব্বির, আমি আর সুপ্তি একসাথে উত্তরাতে থাকি, আর আজকে আমরা রেডিও ফুর্তিতে এসেছি আমাদের দুজনের কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। বেসিক্যালি আমাদের লাস্ট শো এর পরে আমাদের রেগুলার লিসনার সুপ্তি আমাদের একটা ইমেল করেন। সেই ইমেলটা পড়ে আমি ইন্টারেস্টেড হই এবং তার সাথে যোগাযোগ করি। পরে দেখি যে ঘটনাটা তাদের দুজন নিয়ে ঘটেছে, তাই না? সুপ্তি এবং আপনি দুজনের সাথে একসাথে ঘটেছে, এবং সেই ঘটনাগুলো আপনারা চেয়েছিলেন যে আমাদের সাথে শেয়ার করবেন। তো আমরা একটা বাড়ির কথা জানতে পারি, যে বাড়িটাতে আপনারা এখন থাকেন। সেই বাড়িটাতে আগেও কিছু ঘটনা ছিল। সুপ্তির আগে ওই বাড়িতে আপনি ছিলেন ন্যাচারালি, সেটা বিয়ের আগে। এন্ড ওই বাড়িতে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমি আগে শুরুতে জানতে চাইবো। আচ্ছা, ঠিক আছে, আমি যেভাবে বলবো যে আমার বিয়ের আগে আমরা এখন বেসিক্যালি যে রুমটাতে থাকি, তো ওই রুমেই আমরা আমি আগে ছিলাম, এবং সেই রুমেরই একটা ঘটনা, যেটা হলো যে একদিন আমি রাতে ঘুমিয়েছি, তো ঠিক ভোরের একটু আগে আমি ডান দিকে কাত হয়ে শোয়া, এবং সেই অবস্থাতেই হঠাৎ করে আমার একটু ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, আর সেই সময় আমার যখন ঘুমটা ভাঙার পরে আমার দিক আমার দিকেই ছিল জানলাটা, এবং আমি জানলার দিকে দেখতে পাই যে আস্তে আস্তে ভোর হচ্ছে। ওকে, পুরোপুরি ভোর তখন হয়নি, কিন্তু ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি আস্তে আস্তে অনুভব করলাম যে কিছু একটা আমার ঠিক পিছন দিক থেকে খুব শক্ত করে আমাকে ধরে রাখছে, এবং খুব জোরে। আচ্ছা, এবং যেটা হচ্ছিল যে এতই জোরে সে আমাকে ধরে রাখছে যে আমি 1 ইঞ্চিও পর্যন্ত নড়তে পারছিলাম না। আচ্ছা, আপনি কি পেছনে ঘুরতেও পারছেন না? আমি পেছনে ঘুরে যে দেখবো যে কেউ কি আমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে বা খুব জোরে আটকে রেখেছে কিনা, বা কিছু একটা আছে কিনা, আমি কোনোভাবেই মুভ করতে পারছিলাম না। এবং যেটা হয়েছিল যে আমি যে গলা দিয়ে একটা আওয়াজ বের করব, সেটাও আমার সম্ভব হচ্ছিল না একদম। আমার মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আমি অনেক ট্রাই করছি, এবং একটা গোঙানির মতো একটা শব্দ বের হয়। বোবায় ধরলে এরকম হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু বোবায় ধরলে হয় যেটা হয় যে রাতের বেলা যদি কেউ ঘুমের অবস্থায় থাকে সেই ক্ষেত্রে হয়, কিন্তু আমি তখন পুরো সজাগ, একদম ভেঙে গেছে, ঘুমটা ভেঙেছি এই কারণে। তো যেটা হয়েছে যে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে আমি কিছু একটা বলবো বা চিৎকার করবো বা কিছু একটা বলার, বাট সেই জিনিসটা আমার পিছন দিক থেকে এমন ভাবেই আঁকড়ে আছে, এবং মনে হচ্ছে যে সে আস্তে আস্তে আমার ঘাড়ের দিকে খুব শক্ত করে ধরে রাখছে, যেন আমি একটু মুভ না করতে পারি। তো অনেকক্ষণ চলার পরে আমি একটু জাস্ট গলা দিয়ে আমার যত মনে পড়ে আমি আল্লাহ বলে একটা চিৎকার করছি, চিৎকার ঠিক না, জাস্ট একটা আওয়াজ বের হলো, এবং সাথে সাথে আমি দেখলাম যে আমি মুভ করে উঠছি, সে জিনিসটা হঠাৎ করে আমাকে ছেড়ে দিচ্ছে, হালকা হয়ে গেছে, এবং আমি তখন পুরো আমার শ্বাস ওঠানামা করছে, এবং আমার মনে হচ্ছে যে শরীরে ঘাম ঝরতেছে এরকম একটা অবস্থা। এবং আমি দেখলাম যে বাইরে একটু ভোর হচ্ছে তখন। সেটা যাই হোক, জিনিসটা এরকম ছিল যে আমি একদম পুরো স্টাক হয়ে গিয়েছিলাম, 1 সেকেন্ডের জন্য আমি মুভ করতে পারি। খুবই অদ্ভুত ব্যাপার যে আমাদের কাছে এবারও অনেক ইমেল এসছে, এবং সেই ইমেলের মেইন যে ঘটনাগুলো, যে ঘটনা শেষ হয় যখন ভোরের আজানটা দেয়,
এই সময় এসে ঘটনাটা শেষ হয়েছে। আমার ক্ষেত্রে সেটাই, যে আমার যেটা মনে হয়েছে তখন পুরো ভোরে আলো, আকাশ পরিষ্কার, এবং তখন হয়তো আজানও দিয়ে দিয়েছে, আমি যদি আজান শুনতে পাইনি, বাট আমার আল্লাহ শব্দটা বলা হোক বা ওই আজানের শব্দই হোক, জিনিসটা তখনই আমাকে মানে রিলিজ করলো এবং ছাড়লো, এবং তখনই আমি মুভ করতে পারলাম। এই ঘরে সুপ্তির কি অভিজ্ঞতা হয়েছিল? একই ঘর তো? জি, একই ঘর, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের বিয়ে মেনলি 2 বছর হয়েছে। তো ফার্স্ট ইয়ারটা আমরা ওই ফ্লোরে ছিলাম না, আমরা নিচের ফ্লোরে ছিলাম। আচ্ছা। তখন কিন্তু কখনোই আমাদের সাথে এরকম কোনো উইয়ার্ড কিছুই হয়নি। তো 1 বছর পরে আমরা উপরে ফ্লোরে মুভ করলাম। তো আমার মনে আছে তখন এরকম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, মানে এই ইয়ারের ফার্স্টের দিকে। হ্যাঁ, তো একদিন যেটা হলো, আমরা রাতের বেলায় যেহেতু দুজনেই কাজ করি, আমরা গল্প করছি বসে বসে, তো একটা বন্ধ দরজা যদি আপনি বাইরে থেকে খুব জোরে কেউ টানার চেষ্টা করে, জাস্ট জার্ক করলো কেউ জোরে, খুব জোরে দরজাটা, তখন আমরা দুজনেই মানে দুজনে দিয়ে তাকালাম যে এটা কি হলো, বা মানে এটা কি হলো, মানে এরকম তো হওয়ার কথা না। তখন বাজে রাত 2টা থেকে 2:30 বাজে। তো তখন মানে আমরা দুজনেই এত ভয় পেয়ে গেলাম যে দুজনকে জিজ্ঞেসও করলাম না যে কি হলো, আমরা জাস্ট চুপ করে জাস্ট চলো ঘুমিয়ে যাই বলে ঘুমিয়ে পড়লাম। তখন থেকে আস্তে আস্তে করে ঘটনাগুলো স্টার্ট হলো। স্টার্ট হতে একদিন যেটা হলো, আমার বেডরুমের যে ফ্রেশ রুমটা আছে সেটা আমার রুমের সাথে অ্যাটাচড না, মানে অ্যাটাচ বাদ না, তো বাইরে আছে। তো এরকমই রাত 3টা বাজে এরকম আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। তো আমার ওয়াশরুমের দরজাটার পাশে কিচেনের দরজাটা। আচ্ছা। তো কিচেনের দরজাটা আমি জাস্ট ওয়াশরুমের দরজাটা খুলবো, এই সময় দেখতে পেলাম যে কিচেনের পাশে যে স্টোর, কিচেনের ভেতরে স্টোর আছে, একটা স্টোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরিষ্কার দেখেছেন? একদম পরিষ্কার, কারণ আমি তো জানি যে অন্ধকারে তো আমি বুঝতে পারবো যে আমার বাসায় কোথায় কি আছে, আর ওখানে এরকম না বাইরে থেকে আলো আসছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি বোঝাতে পারবো না, আমার আমি জাস্ট মানে ওখানে আমার হাত পা জমে গেছে, আমি জাস্ট মুভ করতে পারতেছি না ওখান থেকে, যে আমি কি করব তখন বুঝতে পারতেছি না। আপনাদেরকে এগিয়ে আসা বা এরকম কোনো কিছু? দাঁড়িয়ে আছে কিছু একটা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম যে সাধারণত বাথরুমে বা আমরা যে সমস্ত ওয়াশরুম যাই বলি না কেন, সেখানে ঢোকার আগে একটা দোয়াও আছে এবং 3বার নক করে তারপরে ঢুকতে হয়। তো আপনি কি সেদিন হুট করে ঢুকেছিলেন? এরকম কিছু হয়েছিল? না, এরকম কিছু না, আমার যতদূর মনে পড়ে আমি কিন্তু ওয়াশরুমে দেখিনি, স্টোরের সামনে দাঁড়িয়ে। স্টোরের সামনে, ওকে। তখন আমি সাথে সাথে রুমে চলে আসি এবং আমি জিনিসটা কারোর সাথেই শেয়ার করিনি। রাত 3টা বাজে আমি কাউকে জাগিয়ে যে বলবো আমি এটাও বলিনি, এবং তার 3-4 দিন পরেই আমার হাজবেন্ডের সাথে সেম ঘটনা হলো। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি। ও যে ঘটনাটা বললো, এই ঘটনাটা ঠিক পরের দিনে আমি আপনাকে হয়তো বলেছিলাম এর আগে যে আমাদের বাসার যে কাজের মেয়েটা আছে, যে রান্না করে যে মেয়েটা, আপনি টেলিফোনে আমার সাথে যখন কথা তখন বলেছিলাম যে তার সাথে বেসিক্যালি কিছু মানে আমরা যতদূর শুনেছি সেটা হলো যে সে নিজেই বলেছে যে তার সাথে 7 জন আছেন। হ্যাঁ, 7 জন আছেন এবং তারা কখনো কোনো ক্ষতি করে না, তার শুধু নামাজের জন্য বলে, ভালো ভালো কথা বলে। আচ্ছা। তো সেই মেয়ে সকালে নিজে থেকে আমার ওয়াইফকে এসে বলতেছে যে ভাবি আপনি কি রাতে কোনো কিছু থেকে ভয় পেয়েছেন? তো তখন সে একটু অবাক হয়ে গেল যে আমি তো কাউকে এই কথাটা শেয়ার করি নাই বা বলিনি, সে কিভাবে এটা জানতে পারলো? কিন্তু ওখানে যে দাঁড়িয়ে ছিল সে ডেফিনেটলি কাজের মেয়ে না। অবশ্যই না, কারণ সে আরেকটা রুমে শোয়, আর ওই রুমটাতে সাধারণত কেউ শোয় না, কারণ ওখানে শোয়ার কোনো ওয়ে নাই। ওটা জাস্ট একটা দরজা খোলা থাকে, ভিতরে বিভিন্ন জিনিস থাকে, জাস্ট স্টোর রুম বলতে যা বোঝায়। তো সে যে যাওয়ার পথে জাস্ট ওইখানে একটা জানলা আছে, জানলা থেকে বাইরের কিছু আলো পড়ে, এই আর কিছু না। ওই আলোতেই সেই অবয়বটা দেখতে পারলো। এবং এই জিনিসটা আমিও 2-3 বার রাতে বাথরুমে যাওয়ার পথে, ওই জিনিসটা মানে এমন একটা জায়গা যে আপনি যদি বাথরুমে যান ওই জায়গাটা চোখে পড়বে, মানে একটু খেয়াল করলে ওই জায়গাটা চোখে পড়ে। ওইখানেই হঠাৎ করেই আমিও পরপর 2 বার সেটা দেখেছি, কিন্তু আমি ওটাকে কেয়ার করি নাই, জাস্ট আমি আমার মতো বাথরুমে চলে গেছি, চলে আবার বাথরুম করে চলে আসছি। একটা জিনিস এইখানে আছে, সেটা হচ্ছে একই জিনিস যখন 2 জন দেখবেন তখন ব্যাপারটা তো অবশ্যই, মানে আমি কিন্তু এটা কিন্তু আবার জানতাম না যে আপনি দেখেছেন, আমি জানতাম যে উনি দেখেছেন। একজনের ভুল হতে পারে, 2 জনের কিভাবে? সেটাই না, আমিও এই জিনিসটা পরপর 2 বার, পরপর 2 দিন বলবো না, বাট 2 বার আমি মানে ফ্রিকোয়েন্টলি আমি 2 বার দেখেছি এই জিনিসটা। এবং দেখে আমি কোনো মানে ওরকম কোনো ইয়ে করি নাই, জাস্ট ইগনোর করে আমি আমার মতো ইয়ে করে ফেলছি। বাট আমি দেখার পরে আমার পুরো শরীর থেকে মানে মনে হয় যে কিছু একটা ভয়ের একটা স্রোত
শরীর থেকে নেমে গেল এরকম একটা, মানে হঠাৎ কিছু একটা দেখলে যেমন হয় যে বুকের মধ্যে একটা কেমন করে ওঠে, মানে আমি বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার, হ্যাঁ, একটা ছায়া, হোয়াট এভার ইট ইজ, মানে ওটা দেখেই আমার ওরকম মানে একটা ভয় লেগেছিল আর কি। চমৎকার একটি ঘটনা, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা বাসা আছে, ওখানে মানুষজন থাকে, পিপল লিভ দেয়ার, একটা রুম আছে। বাসাটা যেটা হয় যে রেগুলারলি যখন আমরা বাসা রং করি ওটা রং করা হয়, কিন্তু একটা রুমে রং করে কোনো লাভ হয় না। ওকে, রুমটার প্রত্যেকবারই বা যেই থাকে, ইটস এ প্রিটি ওল্ড হাউস, অ্যাটলিস্ট 40 ইয়ার্স ওল্ড, খুব পুরোনো না, 40 ইয়ার্স মানে 70 দশকের, 60 দশক, হ্যাঁ 70 দশকের বাসা। সো ওখানে ওই রুমটা রং করলেও ওই কিছুদিন পরেই রংগুলো নষ্ট হয়ে যায়, ওয়ালের, হ্যাঁ ওই রুমের ওয়ালের রং নষ্ট হয়ে যায়। এবং এমন না যে মানে পুরো বাসাটা জল ছাড়াচ্ছে, এমন না যে উপর থেকে ড্যাম্প হয়ে যায় বা ইয়ে হয়, ওরকম কিছু নাই, ইয়ে একটা বাসা। সো ওই রুমে না কিরকম উল্টাপাল্টা আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে যখন কেউ থাকেন তখন ওদের অস্বস্তি লাগে। এবং যেটা খুবই ভয়ের, যেটা যে ওখানে যখন কোনো মহিলা থাকেন, মহিলা মানে একটা সার্টেন এজের মহিলা আর কি, ওনারা থাকলে দে ড্রিম দ্যাট দেয়াল দিয়ে রক্ত পড়ছে। ওকে, এবং অনেকে আবার বলেছেন যে এটা নাকি ওরা দেখেছেন, দেখেন দেয়াল দিয়ে রক্ত পড়ছে। সো এটা আমরা যাদের সাথে কথা বলেছি ওরা কেউ দেখে নাই, বাট ওরা এই রুমে কেউ থাকতে পারে। আচ্ছা, সো ওই রুমটা ইউজ করে অ্যাজ আ বসার ঘর টাইপের, মানে এটা খুব অড একটা বসার ঘর, মানে ড্রয়িং রুম ডাইনিং রুম তো বাসা একটু বাইরের দিকে হয় না, ভিতরের দিকে হঠাৎ করে একটা বসার ঘর টাইপের, খামাখা একটা পুরোনো স্টাইলের বাসা। তো আমরা এটা শুনে আমাদের ইন্টারেস্টিং লাগলো যে দেয়াল দিয়ে রক্ত পড়ে, এটা নাকি দেখছে লোকজন, এটা যদি হয় তাহলে বেশ হলিউড টাইপের জিনিস হয়। তা আমরা হেভি ক্যামেরা ট্যামেরা নিয়ে গেলাম। ওকে, গিয়ে তো ওখানে যারা থাকেন ওরা জিজ্ঞেস করলাম যে কেন হবে এটা, ওনারা বলতে পারলেন না যে এটা কেন হচ্ছে। ওনারাও কিছু দেখেননি, বাট ওরা এই গল্পটা শুনছে যে এই দেয়ালে নাকি রক্ত পড়ে, এটা নাকি লোকজন দেখছে। এবং ওরা যেটা ডেফিনেটলি জানে সেটা হচ্ছে যে রুমে থাকার একটু প্রবলেম, অস্বস্তি লাগে এবং রং টিকে না, যে রঙে ইট ডাজন্ট ওয়ার্ক। আমরা খুব উত্তেজিত হয়ে জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে এখানে এক রাত থাকলাম, বিকজ তখন আমাদের টাইমের একটু প্রবলেম, এই ফিল্মিং এর মাঝখানে। ওকে, এসবের মাঝখানে আমরা উত্তেজিত হয়ে গেছি আর কি। গিয়ে থেকে তো কিছুই হয়নি। আচ্ছা, নাথিং হ্যাপেন্ড। একবার আই থিঙ্ক ইউ ফেল্ট সামথিং। জিবরা আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে একবার বললো যে কিছুটা হচ্ছে মনে হয়। তা আমরা সবাই উদ্গ্রীব হয়ে উৎপেটে বসে আছি, তো কিছুই হয়নি। অনেক মশা কামড় খেলাম, বাট যেটা আমরা ভিজুয়ালি দেখে আসছি হচ্ছে ওই রুমের রংটা খুব বাজে অবস্থা, মানে ওই যে ড্যাম্প হয়ে যায় না, ড্যাম্প হয়ে যায়, চলে পড়তেছে। এক রাতের মধ্যে হওয়াটা খুব না, ওটা ওই রকমই ছিল। আচ্ছা, ওই রকমই ছিল। এবং পুরো বাসার রং একরকম, ওই রুমের রং আরেকরকম। এবং এটা খুবই অড, বিকজ রুমটা হচ্ছে মানে মাঝখানে একটা রুমের মতো আর কি, এমন না যে বাসার পিছে স্টোর রুম, নর্মাল রুম, কিন্তু যে রংটা খুব খারাপ অবস্থা আর কি। তো আমরা তখন মানে বুঝলাম যে এটা একটু ইনভেস্টিগেট করা উচিত, মানে ইনফ্যাক্ট আমরা সামনে চান্স পেলে আবার যাবো, তো ইনভেস্টিগেট করে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি পেয়ে গেছে আর কি। আচ্ছা, স্টোরিটা হচ্ছে যে ওখানে নাকি একটা ফ্যামিলি থাকতো অনেক আগে, বাসাটা নতুন হয়েছে, তো ওখানে বাসার ছেলের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বউটো নিয়ে, আগেকার দিন যেটা খুব নর্মাল ছিল, এখনো নর্মাল, এই বাবা মার সাথে সবাই থাকতো। ওকে, বিয়ে করে বউ নিয়ে বাবা মার সাথে ছেলেরা থাকতো, তাই করছে। তো ছেলেটা তখন যেটা হয়েছিল, হি ওয়াজ এই ডক্টর, তখন সে মিডল ইস্টে, যেটা আমাদের দেশের ডাক্তাররা মিডল ইস্টে যান, তো উনি মিডল ইস্টে চলে গেল। আনফর্চুনেটলি ফর হিম, ওর মা ছিল যে বাজে টাইপের শাশুড়ি থাকে না, আমরা টিভিতে দেখি বা সিনেমায় দেখি, খামাখা মানুষকে মেন্টাল টর্চার করে, স্পেশালি বউ টাইপের মানুষকে। সে ওই বউকে প্রচন্ড মেন্টাল টর্চার করতো। তো এটা তো লার্জ ফ্যামিলি, ওখানে আরো ভাই বোন ছিল, তো কয়েকজনের সাথে ভালো ব্যবহার করতো, কয়েকজন শাশুড়ির সাথে বেশ মানে চাকর টাইপের ব্যবহার করতো, হ্যাঁ সব কাজ করে দেয়, এসে বাপের বাড়ি যেতে দিত না, হ্যান তেন এসে। ছেলেটা আসলে ছেলের সামনে আবার শাশুড়ি টোটালি ডিফারেন্ট বিহেভিয়ার ছিল। আচ্ছা, ছেলের সামনে সে বউয়ের খুব ভালো, এসে বেশ পলিটিক্স বোঝেন। হ্যাঁ, পলিটিক্স বোঝেন। আগের দিনে যেটা হতো যে বউরা তো বলতে পারতো না, আর মেয়েটার বয়সও বেশি ছিল না, আগের দিনে একটু আর্লি বিয়ে করতো। সো মেয়েটার বয়স ছিল সে 20-21 এরকম আর কি। সো এট ওয়ান টাইম ছেলেটা আসছে, এসে চলে গেল। চলে যাওয়ার পরে খবর হলো যে ওর বউ প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট তো ভালো কথা, প্রেগনেন্ট, সবাই খুব খুশি প্রেগনেন্ট। সো যেটা হলো, মেয়েটার যখন বাচ্চা হওয়ার সময় হলো, তখন
she wanted to go to a hospital to have the baby. ওকে, কিন্তু ওই শাশুড়ি যিনি ফর সাম রিজন শি ইজ লাইক না আমার নাতি আমার বাসায় হবে। আচ্ছা, এটা কেন আমি এখন জানি না, এটা কেন আমরা রিজনটা বের করতে পারিনি, কারণ ওই মানুষগুলো এখন নাই। বাট মোটামুটি উনি জোর করে মেয়েটাকে বাসায় রাখছেন, এবং ওই যে বাসায় যারা বাচ্চা করে কি নাম কি মহিলাদেরকে ডাকে যে কি জানি, এই যে ধাইমা, হ্যাঁ ওই ধাইমা টাইমা ডেকে বাসায় বাচ্চা হওয়ার ব্যবস্থা করছে। আনফর্চুনেটলি শি হ্যাড আ কমপ্লিকেশন। আচ্ছা, and there was a bad miscarriage and she died. আচ্ছা, so বাচ্চা মা দুজনই মারা গেছে ওই রুমে, ওই বাসায়, and there was a lot of blood. ওকে, so there was a lot of blood. so ওইটার পর থেকে নাকি ওই রুমের পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জটা আসছে, পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ওই পর থেকে নাকি ওই ফ্যামিলির ওর যে দুটো বোন ছিল, ওই দুই বোনের যখন বাচ্চা হয়েছে they came to live there, but ওই ফ্যামিলিটা পাত্তিওয়ালা ফ্যামিলি ছিল। আগের দিন একটা সিস্টেম ছিল যে পাত্তিওয়ালা ফ্যামিলিতে সবাই থাকে, মেয়ের জামাইও থাকে, সবাই উঠে যায়, ছেলের বউ থাকে, সবাই থাকে। সো ওই দুই বোনেরও এখানে মিসক্যারেজ হচ্ছে, ওয়ান অফ দেম ডাইড, আরেকজনের বাচ্চা মারা গেছে। ও আচ্ছা, এটা চলতে থাকবে। হ্যাঁ, ওই ফ্যামিলি ওয়েন্ট থ্রু লট অফ শিট। আচ্ছা, এন্ড দেন ফাইনালি ওনারা বুঝছেন যে এখানে গ্যাঞ্জাম আছে, দেন দে লেফট। কিন্তু ওই ওরাও ওই সব দেখছে আর কি, মানে তারপর থেকে এই জিনিসটা শুরু হচ্ছে যে কোনো ওই ম্যারিড ওম্যান গিয়ে যদি রুমে থাকে তাহলে ওই সে দেখে যে রুম থেকে ব্লাড পড়তেছে, এই হচ্ছে এগুলো। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঘটনাটা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েল, ওকে, একটা জিনিস বলি। ঘটনাটা হচ্ছে প্রায় 3 বছর আগে। আচ্ছা, একদিন কফি 11-এ আমি আর কৌশিকদা বসে ভূতের গল্প করছিলাম, তখন আপনি আমাকে এই গল্পটা বলেছিলেন, রাইট? একেবারে এই গল্পটা, এবং গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আচ্ছা, এবং আজকে একটা বোম ফুটাই এই সেম সিমিলার স্টোরি নিয়ে, এটা তো একটা মিথ টাইপের, অনেক অনেক কথা বলে, রাইট? এরকম একটা সিমিলার স্টোরি বাংলাদেশের সিলেটের এবং ইন্ডিয়ার বর্ডারে জুরির দিকে হয়েছে, এবং আমি বুঝতে পারছি যে কেন সিমিলারিটিটা আপনি লক্ষ্য করছেন। সিমিলারিটিটা স্টেট রিজন ভয়ঙ্কর সিমিলারিটি, এবং ব্যাপারটা হচ্ছে যে এই আমার কাছে আজকে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, যে নিকেতনে মানে ঢাকায় একটা ছেলে বসে ছবিটা আঁকছে। মানে প্রথমে যখন আমরা এই স্টোরিটা শুনেছিলাম, শুনে আমার কাছে খুব ভালো লেগেছিল। তখনও এটা প্রায় 3 বছর না আরো আগে হবে, আরো আগে 4-5 বছর আগে হবে, ওই যে অনেক আগের কথা। তারপরে তখন আমাদের ওই ভৌতিক স্টিমও হয়নি, সো এগুলো কিছু হয়নি, সো কিন্তু গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে আমি এই গল্পটা আরেকজনকে বলি, এবং যাকে বলি তার বাড়ি সিলেট, এবং সে তখন আমাকে বললো যে আমি তো এরকম একটা ঘটনা শুনেছি, এবং আমি বললাম এটা কোথায়? ইন্ডিয়ায়? বললো যে ওই আশেপাশেই। আমি বললাম আশেপাশে মানে কি? বললো যে বর্ডারের ওইদিকে, মানে ওই সাইডেও এই সাইডেও। এবং আমি কিছু ডিগিং করার পরে কিছু ইনফরমেশন পেলাম, পাওয়ার পর তারপরে যখন এই ভৌতিক নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম, একদিন এই সাকিব জিব্রানকে বললাম, সাকিব একটাকে যেই কারণে বললো যে আমরা একটা এপিসোড করলে কেমন হয়। তো থিং ইজ, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেট করছি এবং আমরা একটা এপিসোড বানাচ্ছি। এবং আজকে যখন এখানে আসছিলাম, আসার সময় আমরা আলাপ করছিলাম, বলছিলাম যে কৌশিকদা একটা এই গল্পটা বলেছিল, আজকে আমরা আবার মাইকের বাইরে বসে আরো কিছু ইনফরমেশন নিব, বিকজ আমরা দেখতে পাচ্ছি সিমিলারিটিটা এত বেশি কেন, মানে জিনিসটার ঘটনাটা কি। সো এই টি এস্টেট, এই পাহাড়ি জায়গা, এবং এই যে জুজু ডিমনটা, হ্যাঁ এই টাইপের, ওইখানেও আমরা যা শুনছি অলমোস্ট সেম। ওইখানে কিছু বাচ্চা টাচ্চা নাকি হারায় যায়, এবং যেহেতু উপজাতীয়রা, ওদের তো আর অতটা ইয়ে থাকে না, ওদের পাওয়ার অনেক ক্ষমতা নেই, সো তারা 2 দিন কান্নাকাটি করে তারপর চুপ করে যায়। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি অথরিটির কাছে ওইভাবে জিনিসগুলো যায় না। সো আমাদের অনেক কষ্ট অনেক ইনফরমেশন বের করতে হয়েছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম, সেটা হচ্ছে, মানে আমি বাংলাদেশের ঘটনাটা বলছি। 5 বছর পর পর, এটা একজন শিক্ষিত লোক আমাদের বলেছে, তার হিসাবে সে অনেকদিন ধরে ওই এরিয়াতে থাকে। 5 বছর পর পর ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত, আচ্ছা স্প্রিং, হ্যাঁ এই সময়টায় নাকি এই ধরনের জিনিসপত্র অনেক বেশি হয়। এন্ড গেস হোয়াট, আমরা লাস্ট ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত অনেক দিন, প্রায় এই 30 দিনের মধ্যে আমরা বোধহয় 4 বার গিয়েছি, না 2-3 বার দিন করে থেকেছি। এবং ট্রাস্ট মি কৌশিকদা, আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, কোনো জুজু বা কোনো ক্রিচারের ভিডিও না। আমাদের কি হয়েছিল, আমাদের কি হয়েছিল, জাস্ট এটা দেখাবো, এবং এটা কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন নাকি আমাকে বললেন।
মানে আমরা জানি না ওখানে আমাদের সব জিনিসের তো এক্সপ্লেনেশন থাকে না, এই জন্যই তো এটা প্যারানো। এক্স্যাক্টলি। তো আমি আজকে আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা যে না আমি তার মানে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে যে, এবং আমারও যে জিনিসটা ভালো লাগলো যে আমি তো নিজে নিজে বন্ধু বান্ধবদের মাঝখানে একটা থিওরি প্রপোজ করছিলাম যে এরা সিমিলার জিনিসপত্র সবাই মানে মানে এক টাইপের স্পিসিসটা একই। এটা আজকে আপনার কথাটা শুনে আর একটুখানি বেশি মানে স্ট্রং হলো আর কি, যে ইউ নো দ্যাট এই থিওরিটা দিস মাইট জাস্ট হ্যাপেন। কিন্তু আমার কাছে প্রশ্নটা হতে যায় যে মানে সবচেয়ে মজার পার্ট বা ভয়ঙ্কর পার্ট যেটা বলবো, মজার পার্ট বললে ভুল হবে, সেটা হচ্ছে যে ওই জায়গার একটা ব্যাপার, সেটা ঢাকার নিকেতনে একটা বাচ্চা বসে আছে। মানে এই জিনিসটা আমি জানি না যে এটা মানে কিভাবে। আমি এখানে একটু জাস্ট মানে একটু লবণ ছিটাই আর কি। ওকে, সেটা হচ্ছে যে মানে সুমন ভাই আমি জীবন we were all there একসাথে, we had similar experiences. Okay, I'm not convinced. It's always good to have a skeptic on that. না, I'm not convinced because আমি বলি because এই স্পেশালি টি স্টেট বা জঙ্গল টঙ্গলের দিকে যারা থাকে তা ওখানে এখন মানে এখন তো অনেক মডার্ন লাইফ চলে এসেছে, তারপর অনেক ওয়াইল্ড ক্রিচার্স থাকে, যেমন চিতাবাঘ ছিল বা এসব ছিল। অনেক বাচ্চারা চিতাবাঘের এটাই বলা হয় এই ওয়াইল্ড ক্রিচার্স অনেক সময় ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলে। সো এটা দুই ভাবে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে যে ওরা বলে পশু পাখি নিয়ে গেছে, একটা হচ্ছে যে আল্লাহ জানে কি হয়েছে, কোন একটা অশরীর এসে নিয়ে গেছে বা হোয়াট এভার। কারণ ওনার কেসে যেটা ইন্টারেস্টিং স্টোরি, এখানে যেটা হতে পারে যে মেবি ইট ওয়াজ আ টাইগার অর হোয়াট এভার, কিন্তু ওনারা তখন মানে when you're seeing your child, একটু আগে আমি ধমক দিয়ে গেছি, এখন গিয়ে দেখছি মানে হাফ ইটেন, তখন কিন্তু ব্রেন ঠিক থাকার কথা না। তখন হোয়াট ইউ সি এন্ড হোয়াট ইউ ফিল, হাউ ডু মানে, কিন্তু দুটো সম্ভাবনায় আছে, মানে দুটোই হতে পারে। আমি জাস্ট সেইং। আর নিকেতনে বসে যে ছেলেটা যেটা আছে এখন এটা কিভাবে, ইউ ওপেন এনি ইউ প্লে এনি প্লে স্টেশন গেম, কমিক, মুভি, এরকম ক্রিচার প্রচুর দেখা যায়। তো যেমন আমার ছোটবেলায় ইমাজিনারি ফ্রেন্ড ছিল একটা ছোট্ট র্যাবিট। ওয়াই? বিকজ তখন আমি প্লে স্টেশন 3 খেলতাম না, তাই। আচ্ছা, এখন ইফ আই হ্যাড, এখন যদি আমার র্যাবিট থাকতো তাহলে ইট উড হ্যাভ ফ্যাংস, রাইট, দুটো ব্যাট উইংস থাকতো। তখন আমি এগুলো দেখি নাই, আমার ছোট একটা ইমাজিনারি র্যাবিট। সো এরকম আর কি। এনিওয়ে জাস্ট ওকে। আচ্ছা, এদিকে আমি একটা কৌশিকদের একটা জিনিস ক্লিয়ার করি। আমাদের যে ভৌতিক যে টিম, আমরা ছিল 4 জনের টিম, আমরা 3 জন থাকি, আরেকটা মেয়ে থাকে, ও রিসার্চ করে, মেইনলি সাইটে খুব কম যায়, 2-1 বার গিয়েছে। আমাদের 3 জনের মধ্যে জীবন পুরোপুরি ভাবে বিলিভ করে, সবকিছু বিলিভ করে। আমি হচ্ছে সামওয়্যার ইন বিটুইন, আমি করতে চাই, আই ওয়ান্ট টু বিলিভ। আর সাকিব কোনো অবস্থাতে কোনো কিছু বিলিভ করে না। এটা ভালো টিম, এবং হ্যাঁ এই জন্য এক্স্যাক্টলি এই জন্য টিমটা ভালো। এই কারণে অনেক সময় আমরা অনেক কিছু দেখে হয়তোবা বলি যে না এটা নিশ্চয়ই একটা কিছু, তখন সাকিব এরকম একটা কথা বলে তখন বলে যাচ্ছে সরি ভুল হয়েছে। আচ্ছা, উইন্ড করিডোর, যে কৌশিকদার যে উইন্ড করিডোর ব্যাপারটা আমাদের এটা হয়েছিল, মনে আছে? আমাদের এটা হয়েছিল, ইট ওয়াজ সাডেনলি ভেরি কোল্ড। এসে শুনবে তখন বলছে আচ্ছা এই জীবনের প্রথম ঠান্ডা লাগছে, কখনো ইউজুয়ালি তো গরম হয়, ওনার এসব এক্সপিরিয়েন্স আছে। তো তখন আমরা একটু ইনভেস্টিগেট করে দেখলাম যে আসলে না, ওই জায়গাটাই এরকম। তারপরে পাশের লোকজন বললো হ্যাঁ এখানে দেখছেন না, এই যে এদিক দিয়ে ফাঁক ফোকর আছে, বাতাস আসে। মজার ব্যাপার কি সাকিব ভাই, যে যারা বিলিভ করে না তাদের ক্ষেত্রেও আমাদের কৌশিকদের একটা ব্যাখ্যা আছে, যেটা আমরা একটু শুনছিলাম, একটু বলবেন ওটা? যে আমি যেটা বলেছি আর কি, মানে মানুষজন মানে সবাই বলে যে আমি জাস্ট 1 সেকেন্ড, I'm not a disbeliever to be a disbeliever. Okay, মানে it's not like যে না এটা হইতে পারে না, it's not possible. No, anything is possible. আমার কথা হচ্ছে let's investigate, let's study. When all else is eliminated and we can't explain it, we can't explain anything, তখন আমরা বলবো। যেমন আমরা যদি সবাই মানে অনেকে এসে অনেক গল্প বলতে পারে, সবগুলো বিশ্বাস করলে আমরা মনে হবে সারাক্ষণ রূপকথাতে আছি, তাই না? সেটাই। So তখন it's better to investigate and all that. এই আর কিছু না, nothing else. And for my sake, I'm a belief queen not just because of believing, but it's definitely I'm like an early warning system এখন। আমরা চলে যাব আমাদের পরবর্তী পাপড়িয়াপুর কাছে, আরো একটা ঘটনা শুনে আসব এবং তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসব। আপু, আপনার লাস্ট ঘটনাটা আমরা শুনে ফেলি। হ্যাঁ, লাস্ট স্টোরিটা হচ্ছে এটা মোহাম্মদপুরের একটা ঘটনা। আমি আপনাকে বাইরে বলেছিলাম, প্লেসটা এখন মেনশন করছি না। তো যে জায়গাটায় হয়েছে সেখানে একজন মিটার রিডার ছিলেন, ইউজুয়াল একদম খুব সাধারণ সাদামাটা একজন মানুষ। উনি সবার বাসায় মিটার রিডিং করে, এভাবে যায় আসে। তো একজন মিটার রিডারের ক্ষমতা কতটুকু হতে পারে সেটাই বলছি। উনি হঠাৎ করে বাড়ির কাজে হাত দেয়, এবং বাড়িটা কিভাবে নেয় সেটা, উনি যেখানে যায় এর মধ্যে একটা বাসা ওনার পছন্দ হয়। বাসাটার মধ্যে যিনি থাকেন, মানে যিনি ল্যান্ড ওনার, উনি একটু আপনার ইকোনমিক্যাল আর সোশ্যালি একটু উইক থাকে এবং ফল করতে থাকে যে কোনো কারণে, কিন্তু উনি বাড়িটা বিক্রি করতে পারে না কোনো বিশেষ কারণে।
যার কারণে ওনার সলভেন্সিও আসে না। তো সেই মিটার রিডারে চোখ পড়ে এবং তার সাথে অনেক ধরনের লোকজনের চেনা জানা ছিল। সে এক প্রকার জোর করেই এই বাড়িটা মানে নিজে নিয়ে নিতে চায় এবং নামমাত্র মূল্যে তার কাছ থেকে সেটা নিতে চায়। তো লোকটা বলে যে দেখেন, যদি আমি আপনার কাছে বিক্রি করতেই পারতাম তাহলে আমি বিক্রি করে আমার সমস্যার সমাধান করতাম, তো হচ্ছে না। তো যাই হোক, সে অনেক কিছুর পরে বাড়িটা নিয়ে নেয় নিজের নামে, নিজের দখলে, এবং শেষ অবধি যে সে নামমাত্র মূল্যটা ধার্য নিজেই করেছিল সেই টাকাটাও সেই লোকটাকে দেয় না। লোকটা এর মধ্যেই মারা যায়, কিন্তু সেই তার পাওনাটা অপরিশোধিত থেকে যায়। তাকে মারা যাওয়ার আগে অনেক ভাবে বলে যে আমাদের এই বাসায় তার বাপ দাদা, তাদের উত্তরসূরি যারা ছিল পূর্বপুরুষ, তারা অনেক কিছু সাধনা করতো বা এই ধরনের কোনো কিছু এক্সিস্টেন্স ছিল যার কারণে সে চাইলেও বাড়িতে বিক্রি বা কোনো পরিবর্তন কিছু করতে পারছিল না। সে মিটার রিডার সেটা নিয়ে নেয়। তো যখন সে সেখানে কাজে হাত দেয় তখন তার বেশ কিছু প্রবলেম স্টার্ট হয় তার ফ্যামিলিতে। তাকে স্বপ্ন দেখানো হয়, টুকটাক হতেই থাকে, কিন্তু সে লোভে পড়ে যায়। কারণ একটা মিটার রিডার একটা বাড়ি কেনা এবং ঢাকা শহরে বাড়ি করা এরকম একটা প্রমিনেন্ট প্লেসে কোয়াইট টাইপ, সে মানে অন্যায়ের মধ্যে পড়ে যায় এবং লোভ তাকে পেয়ে বসে। এরপরে সে বাড়ির কাজে হাত দেয়। হাত দেওয়ার পরে ওনার সমস্যাগুলো বাড়তে থাকে। তখন উনি যে কোনো এরকমই একজন কারোর সাথে ডিসকাস করে একজন ওঝা নিয়ে আসে। উনি আসার পরে বলে যে হ্যাঁ, জায়গাটাতে প্রবলেম আছে, তাহলে এক কাজ করেন। উনি এখানেও টেকনিক খাটায়। একতলাটা মানে জাস্ট আপনার পিলার করে উপরে বিল্ডিং 3 তলা 4 তলা পর্যন্ত ফাউন্ডেশন করে, কিন্তু নিচ তলাটা উনি মানে ওপেন রেখে দেন। কোনো বাউন্ডারি দেয়াল টেয়াল কিচ্ছু দেয় না। মানে মাটিতেও উনি মানে মাটিটাও ফ্লোরটাও পাকা করে না। এটা পুরো একটা চালাকি আসলে। হ্যাঁ, এখানেও ইটস ট্রিকি বিকজ ওই মানে যাকে নিয়ে এসেছিল ওঝা টাইপের সেইটাই বলেছে, যেহেতু জায়গাটা পরিবর্তনের পরেই কিন্তু প্রবলেম গুলো বেড়েছে। তো যাক, উনি ওই 2-3 তলায় করে যায় এবং উনি নিজে উঠে। তো এরপরে ওনার মনে হয় যে সবকিছু যেহেতু এখন পর্যন্ত টলারেবল, উনি কিন্তু অসুস্থ, কিন্তু লোভ ওনার কেমন ভাবে পেয়ে বসে। উনি সেই জায়গাতে একটা সময় ঘর করার চিন্তা করে এবং সেই ওঝাকে আবার ডেকে নিয়ে আসে। তো তাদের একজন উনি বলে যে ওখানে অনেক ধরনের জিন সাধনা হতো, ভালো মন্দ অনেক কিছুই হতে পারে। তো সেই জিনটাকে যে কোনো একজনকে হয়তো বা বন্দি করতে পারে এবং বলা হয় যে বন্দি করে হয়তো বোতল বা কিছুর মাধ্যমে ভরে যখন পিলারগুলো যেগুলো মেইন বিম দেওয়া হয় বাড়ির, সেগুলোর এক্সট্রা 2-3টে বিম বাড়ানো হয় এবং ওই হাফ রেডিও অবস্থা ওটার ভেতরে সেই বোতল বা কিছুতে যেটাতে জিনটা বন্দি করা হয়, ওইটার ভেতরে দিয়ে ঢালাই করে দেওয়া হয়। এবং তখন শুধু সেই ওঝা, ওই মিটার রিডার যিনি ছিলেন আর 2-1জন ছাড়া ওখানে সবাইকে বের করে দেওয়া হয়। দেয়াল টেয়াল তুলে ফেলে এবং উনি এটা হয়ে যাওয়ার পর সেদিনই উনি রাতে স্বপ্ন দেখে যে উনি আর বাঁচবে না। কারণ উনি যেটা করেছে সেটা পুরো একটা ফ্যামিলির উপর, মানে জিনদের ফ্যামিলি বা কিছু হয়তো সেখানে এক্সিস্ট করছিল, তাদের উপর হামলা করেছে এবং তার ফ্যামিলিকেও নির্বংশ করে দেওয়া হবে। এবং এই কথাটা উনি মারা যাওয়ার আগে সেই মিটার রিডার বলে যায় যে এই ঘটনাগুলো আমি করেছি, এখন তার ফিরে আসার কোনো উপায় নাই। সে যেহেতু ক্ষতি করে ফেলেছে অলমোস্ট, আর তার লোভের কাছে সে এতটাই বশীভূত হয়ে গিয়েছিল, খুব র্যাপিডলি 11 দিন বা 15 দিনের মাথায় সেই ভদ্রলোক মারা যায়। এত মানে দ্রুত, খুব দ্রুত, এবং রক্তবমি তার হচ্ছিল, যে রোগ ধরা পড়েছিল কিনা আমরা অত কিছু জানি না, মানে খুব র্যাপিডলি সে মারা যায়। এবং ওই বছরই তার মেয়ে পরীক্ষা দিয়েছিল ম্যাট্রিক। উনি ফার্স্ট ডিভিশনে আপনার তখন লেটার স্ট্যান্ড করা, মানে খুব ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। সেই মানুষই 2-3 মাসের মাথায় পাগল হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘুরছে, একটা মাত্র মেয়ে। এরপর ওনার 2 ছেলে, ছোট ছেলেটা তখন নাকি একদমই ছোট। ওই 2 ছেলে হচ্ছে আপনার একটু অ্যাবনর্মাল হতে হতে মানে আচরণ পুরো চেঞ্জ হয়ে যায়, ছাদে যেয়ে বসে থাকে, উল্টো টাইমে উল্টো সময় নামাজ পড়ে। 2টো ছেলেই চেঞ্জ, মানে পাগল যেটাকে বলা যায়। ওনার কোনো ওয়াইফটাও মানে মেন্টালি ডিসঅর্ডার চলে আসে সবার মধ্যে। এবং স্টিল এই যে মেয়েটার ঘটনাটা বললাম, ওদের বাসায় এখনো যারা ভাড়া নেয় নিচতলাটায়, তারা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে। এবং এক নামে সবাই জানে, যার কথা আমি বলছি হয়তো বা যদি মোহাম্মদপুরে ওই কাটাসুরে, আমি আর মেনশন করে বলছি না, কাটাসুরের একটা বাসা এটা। তো ওই উনার মেয়েটা এখনো রাস্তায় রাস্তায় ঘুরে,
ঠিক আছে, নাও শি ইজ 35 or 6-7 হবে, বাট একটা পুরো ফ্যামিলি। এবং তিনি হঠাৎ করেই এরকম মানে নরমাল হয়ে যান খুবই আকস্মিক ভাবে। যে বছর উনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ডিভিশন, উনি স্ট্যান্ড করা স্টুডেন্ট, মানে ভালো, বেশ ভালো স্টুডেন্ট, কি করে এইভাবে পাগল হয়ে যায়? সেটাই, এটাই মেসেজটা এখানেই আছে যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের কৃতকর্মের ফল হয়তো আমাদের পরের জীবনে পাবো, বা কি অনেক সময় সেটা এই জীবনে আমাদেরকে আমাদের উপরওয়ালা বা সৃষ্টিকর্তা দেখিয়ে দেন, এবং যেটা ঠিক না, অন্যায় করে বা মানুষের কাউকে প্রেশার করে কিছু করাটা হয়তো ঠিক না, এবং তার পুরো লাইফ দিয়ে সেটা সাফার করে যেতে হয়। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যাচ্ছি এখন আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সোহান আহমেদ, নিকুঞ্জ 2 থেকে এসেছি। জি। তো আমি আমার ঘটনাতে সরাসরি চলে যাচ্ছি। তো আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত একটি স্থানকে কেন্দ্র করে। জায়গাটি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার ব্রিজমোড় বাস স্ট্যান্ড থেকে শম্ভুগঞ্জ যাওয়ার পথে হাইওয়ের পাশে একটি জায়গা। জায়গাটিতে পাশাপাশি 3টি কৃষ্ণচূড়া গাছ রয়েছে। ওই গাছে ঘেরা জায়গাটাতেই মূলত ঘটনাগুলো ঘটে আসছে। তো এখানে পরপর কিছু ঘটনা ঘটছে। তো আমি প্রথম ঘটনাটা বলতেছি। তো প্রথম ঘটনাটা ঘটে আমার আব্বার বড় কাকার সাথে। তো একদিন রাতে ওনার মুড়ি খাওয়ার ইচ্ছে হয়। তো বাসায় মুড়ি না থাকায় উনি দোকানে যায় মুড়ি আনতে। তো দোকানে যেতে হলে ওই জায়গাটা পার হয়ে তারপর দোকানে যেতে হবে, মানে দোকানটা হচ্ছে রাস্তার অন্য পাশে, আর আমাদের বাসাটা রাস্তার অন্য পাশে। তো উনি মুড়ি নিয়ে আসার সময় যখন কৃষ্ণচূড়া গাছগুলো ক্রস করবে তখন রাস্তার মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখে। তো এটা দেখার পর উনি একটু সামনে আগায় যায় দেখে যে একটা কিছু সাদা কাপড়ে মোড়ানো, লাশ টাশ হবে এরকম কিছু একটা। তো এটা দেখার পর উনি এটা ক্রস করে যাওয়ার সাহস পায় না। উনি ব্যাক করে আমাদের বাসায় যাওয়ার অন্য একটা বিকল্প পথ আছে, ওই পথ দিয়ে বাসায় যায়। তো বাসায় যাওয়ার পর তাড়াতাড়ি ভিতরে ঢোকার পর দাদুকে বলে যে পানি দেওয়ার জন্য। তো দাদু পানি নিয়ে আসতে তার আগেই বাসার সদর দরজায় 2-4টা শব্দ হয়। তো দাদু পানি নিয়ে আসার পর শব্দ শুনতে পারে। দাদু জিজ্ঞেস করে দাদাকে যে কেউ নকটক করছে নাকি। তো দাদা বলে হ্যাঁ শব্দ হয়েছে। তো দরজা খুলছে, দরজা খোলার পর দেখে কেউ নাই। তারপর দাদা পানি খায়, পানি খাওয়ার পর দাদা একটু ঘামতে থাকে, একটু ভয় পায় বেশি। তো দাদু জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর দাদা বলে যে আমি মুড়ি নিয়ে আসার সময় রাস্তার মধ্যে এটা দেখছি, তো তারপর ওই দিকে ঘুরে আসছি। তো আমার মনে হয়েছে পিছন থেকে আমার পিছন কেউ আসতেছে, আর বাসায় এসে দরজা শব্দ হইলো। তো দাদু বলতেছে তো মুড়িগুলো ভিতরে নিয়ে আসা ঠিক হয়নি। তো তখন দাদু আর দাদার টর্চ নিয়ে ওই গাছগুলোর এখানে মুড়িগুলা প্যাকেটে থাকা অবস্থায় রেখে আসে। তো ভিতরে আসার পর 2-3 ঘন্টা পরেই দাদার জ্বর আসে অনেক। জ্বর আসার পর দাদা মানে অসুস্থ হয়ে যায়। আর সকালে আমাদের বাসা থেকে আমরা যখন ওইখানে যাই দেখি যে ওইখানে কিছু নাই, মানে মুড়ির প্যাকেটটা পড়ে আছে, ভিতরে মুড়ি নাই। তো এটা দেখার পর আমরা অবাক হই। তো আর দাদার জ্বর 2-3 দিন থাকে, দাদা মানে একটু মোটামুটি অসুস্থ হয়। তো এটা গেল। এই ঘটনা ঘটার আরো 4-5 মাস পর ওই স্থানে আরো একটি ঘটনা ঘটে। এবার এই ঘটনার শিকার হয় এক ট্রাক ড্রাইভার। তো এক ট্রাক ড্রাইভার রাত 2-3টা হবে ব্রিজ থেকে শম্ভুগঞ্জের দিকে যে রাস্তা আছে, মানে হাইওয়ে বরাবর যাচ্ছিল। তো ব্রিজ থেকে সব পুরো রাস্তাটা ভালোই আসছে মোটামুটি। তো যখন গাছগুলোর এখানে আসছে, আসার পর রাস্তার মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখে সাদা। তো ভাবে যে যেহেতু অনেক সময় দেখা যায় যে গ্রাম এলাকাতে ডাকাতরা বা ছিনতাইকারীরা রাস্তার মধ্যে কিছু ফেলে গাড়ি আটকানোর পর ডাকাতি করে এসব। তো এটা ভেবে ভাবছে যে পাশ কাটায় চলে যায়। তো পাশ কাটায় যাওয়ার সময় অন্যদিকে যখন পাশ কাটাতেছে তখন ওইটা সইরে আবার সামনে চলে যায়। তো এটা দেখার পর ড্রাইভার একটু চিন্তিত হওয়ার পর আবার গাড়িটা চাইছে যে আবার টার্ন করে অন্যদিকে ঘুরে আমি এখান থেকে কাটায় যাই। তো ওইটা আবার সরে সামনে আসার পর ড্রাইভার একটু বেশি ভয় পাওয়ার পর ওইখানে ট্রাকটা থামানো অবস্থায় রাখা দৌড়ে, যেহেতু আমাদের বাসাটা হাইওয়ের পাশেই, তো আমাদের বাসার দিকে আসার পর চিৎকার করে আমাদের উঠানে পড়ে থাকে। তো আমাদের বাসা থেকে কয়েকজন বের হয়ে দেখে উনি উঠানে আছে। তো এটা দেখার পর তাকে জেনারেলি নিয়ে যাওয়ার পর পানি টানি দেওয়ার 15-20 মিনিটের পর তার সেন্স আসার পর বলতেছে যে আমি ড্রাইভ করে যাচ্ছিলাম এদিকে, তো রাস্তার মধ্যে পড়েছিল এরকম। তো এটা শোনার পর আমাদের বাসার থেকে কয়েকজন তার সাথে যাওয়ার পর গিয়ে দেখে ওইখানে
যে কিছু পড়ে নাই, রাস্তা পুরো ফাঁকা আছে আর ট্রাকটা রাস্তার এক পাশে। তো তারপর উনি ওই দিন রাতে সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে ট্রাকটা নিয়ে রাখে। ট্রাকটা নিয়ে রাখার পর উনি রাইতে ওইখানে থাকে, থাকার পরের দিন উনি চলে যায়। তো এটা এখানে শেষ। তারপর ওই স্থানে তার কিছুদিন পর আর কোনো ঘটনা শুনবো না, ওই স্থানে আরো ঘটনা ঘটে, এটা বুঝতে পারছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসলে ভাইয়া, আমি হাসিবুল হাসান বিজয়, যাত্রাবাড়ি মাতোয়াইল ইসলামনগর থেকে আসছি। জি বলেন। তো বলা যায় এটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট কিছুদিন আগে যখন ভূতাইনে আসছিলাম, তো যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে যে কি ঘটনা গিয়েছিলে বা কি হয়েছিল তোমার সাথে। তো যখন আমি বললাম এরকম এরকম, তো শোনার পর বললো যে হ্যাঁ আমরাও দেখেছি, বা আমার আন্টি বা আমাদের বাসার আশেপাশে অনেকে অনেক কিছু দেখেছে। তো এটা আমাকে বলার পর অনেকেই বলে। তো দেন কিছুদিন পর বারান্দায় বসে গিটার প্র্যাকটিস করছিলাম। তো হঠাৎ ঘুম আসলো। ঘুম আসার পর আমি গিটারটা রেখে জাস্ট টেবিলের উপর রেখে আমি রুমে চলে আসলাম। তো ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে যখন রুমে শুতে আসলাম, বেডে যাব, দেখলাম যে কিছু একটা আওয়াজ হলো। তখন বুঝতে পারলাম যে আমার গিটারটা হয়তো পড়ে গেছে। তো যখন জানলার দিকে তাকালাম, পর্দা লাগানো ছিল, বোঝা যাচ্ছিল যে পর্দার ব্যাপারে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো শেয়ারও ছিল এরকম যে বোঝা যাচ্ছিল না, আপনার মনে হচ্ছিল না, বোঝা যাচ্ছিল। ফার্স্ট এটা কনফিউজ ছিলাম। তারপর যখন দেখলাম, তখন এটাকে আমি ভাবলাম যে এটা আমার ভুল হচ্ছে। তো যখন গ্লাসটা খুলে দিলাম যে কিছুই নেই। দেন আরেকদিন আপনার ঠিক এরকম গিটার প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস করার পর ফ্রেন্ডের সাথে কথা বললাম। কথা বলার পর ঠিক রুমে চলে আসলাম। তো রুমে চলে আসার পর যখন আবার বারান্দায় গেলাম গিটারটা প্যাক করে, তখন চোখটা গেল আমার ছাদের দিকে, যে ছাদে কিছু একটা দাঁড়িয়ে আছে কর্নারে। তো আমাদের বাসাটা 3 তলা, আমার রুমটাও 3 তলায়, আপনার পশ্চিম দিকে। সো পশ্চিম দিক থেকে উত্তর দিকে কর্নারের যে এটা দেখা যায়। তো দেখলাম যে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমাদের ছাদে ভাড়াটিয়া এত রাত্রে যাবার প্রশ্নই আছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাসার চাবি একটাই ছাদের, সেটাই আমাদের কাছে থাকে। তো তখন একটু ভয় করলো, রুমে চলে আসলাম। যখন রুমে ঢুকবো, বারান্দার দরজাটা ওপেন করলাম, দেখলাম যে সেই জিনিসটা আমার রুমে বেডের পাশে দাঁড়িয়ে আছে। তো দেখে সাথে সাথে আর হাতের সামনে আমার রুমের বারান্দার ইয়েটা ছিল, সুইচটা ছিল, সেটা সুইচটা ওপেন করলাম, সরি অন করলাম। অন করার পর দেখলাম যে কিছু নেই। তো ভাবলাম হয়তো এটা আমার ভুল বা হ্যালোসিনেশন। তো শুয়ে পড়লাম। ওদের আর ঘুম আসছিল না, ঘুমাতে পারলামই না। তারপর যখন সকাল 4টা কিংবা 4:30, তখন হৃদয় ভাই আমাকে নক করলো যে এত সকালে তুমি এফবিতে কি। তখন ওনাকে রিপ্লাই করলাম যে ভাই আমি খুব ভয় পেয়েছি। তো উনি বললো ভাই সেম আমিও। তো আমি ভাবছি উনি ওর সাথে মজা করতেছে, কারণ এফএমে আসার পর থেকে আপনার সাথে যে মজাটা হয় তো এরকম। তো হৃদয় ভাই আমাকে বললো যে ভাই আমি খুব ভয় পেয়েছি, কিছু একটা দেখলাম। আমি বললাম যে কি দেখলেন। উনি আমাকে যখন একটু বললাম যে এখন এফবিতে না আপনি ওটা লাইভ বললেন। তারপর ওর সাথে আমার দেখা হলো। বললো যে ভাই রাত্রে যখন ঘুমাইছিলাম তোমার মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, তো হঠাৎ কিছু একটা আমার হাত ধরে তোমার টান দিল। তো খুব ভয় পেয়ে গেলাম, আমি হয়েছিলাম যে কি। তখন চোখটা তোমার চোখ খুলে দেখলাম যে খুবই কালো, বড় বড় চুল ছিল। কারণ তোমার আমাদের রাস্তার লাইটের আলোটা কিছুটা রুমে আসছিল। তো দেখে সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের সাইডে বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখলাম যে কিছুই নেই। খুব ভয় পেয়েছিল উনি আমাকে যেটা বলেছে। আপনি আমাকে লিখেছিলেন যে আপনার এখান থেকে যাওয়ার পরে, ঘটনা বলে যাওয়ার পরে আপনার সাথে অনেক কিছু ঘটেছে, সেগুলোই আমরা শুনি যে আপনার সাথে হওয়ার পর এটা অন্যজনের সাথে ঘটছে। এটা আমার সাথে যে আসছিল ওনার সাথে আমাদের বাসার পাশেই যে থাকে হৃদয় ভাই, ওনার কথা বলছি। আচ্ছা। তো উনি এটা বলার পর যে বললো যে আমি যখন তোমার লাইটটা অন করবো বেড থেকে নেমে, আমার মনে হচ্ছিল যে আমি এখন যদি বেড থেকে নামি কিছু একটা আমাকে খাটের নিচে নিয়ে যাবে। তো ওই ভয় আর লাইটটা অন করলাম না। সারা রাত আমি আর ঘুমাতে পারিনি। সকালে তোমাকে আমি নক করলাম। ঠিক তখনই একটা ভাই আসছিল, অনেক সিনিয়র আমাদের। তো উনি আমাকে এসে বললো ভাই আপনার সাথে তোমার সাথে যে মজাটা করেছি কিছু মনে করো না। তো বললাম কি ভাই কি হয়েছে। তো উনি বললো যে কালকে রাত্রে ভাই কিছু একটা দেখলাম, খুব ভয় পাইছি। তখন ইন্টারেস্টিং ভাবে আমাকে জিজ্ঞেস করলাম যে কি দেখেছেন ভাইয়া। তো উনি বললো যে আমি তোমার দোকানে ছিলাম, তো যখন বসে আছি তো দেখলাম যে
ইনি সাদ্দাম ভাই আমাদের পাশে, বাসার পাশে থাকে ওনার দোকান। মানে সমস্ত এলাকার মানুষই ভয় পেয়েছে আপনি যাওয়ার পরে? প্রবলেমটা হচ্ছে যে হয়েছে 3-4 জনের সাথে আমাদের, একজন আমাদের। আপনার সাথে কি ঘটেছে আমি শুধু সেটা জানতে চাচ্ছি। ঘটনাটা আমার সাথে যেটা হয়েছে আমি সেটা ফার্স্ট, হ্যাঁ সেটাই। এগুলো, এই ঘটনাগুলো আপনি কানেক্ট করছেন কিভাবে আসলে? করছি কেন, কারণ আমি যখন বের হয়েছিলাম একই দিনে একই টাইমে 3 জনের সাথে প্রবলেমটা হয়েছিল। কি ধরনের একই প্রবলেম কি 3 জনের সাথে হয়েছিল? ফার্স্ট প্রবলেমটা আমি যে বারান্দায় দেখেছি। আপনি ভূত এফএমে যাওয়ার পরে বাংলাদেশে অনেকের সাথে অনেক ধরনের প্রবলেম হয়েছে, সেটা বলছি না। আমি বলছি যে এই প্রবলেমগুলো কানেক্টেড কিভাবে মনে করছেন আপনি? কিভাবে মনে করি, যখন হুজুরের কাছে গেলাম বা হৃদয় ভাইয়ের দাদুকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এটা আগে কখনো সাথে হয়নি। তো উনি যেটা ফেস করেছে উনি আগে কখনো এটা দেখেনি। উনি আমাকে যখন বললো যে তোমার এগুলো দেখেছি, তো দাদিকে জিজ্ঞেস করার পর অনেক কিছু শুনেছি বা জানতে পেরেছি। আর প্রবলেমটা উনি যেটা মনে করেছে ভাই, আমি কখনো মানে আপনি যাওয়ার পরে ঘটনাগুলো ঘটছে, তো কানেক্টেড কিভাবে আমি সেটা জানতে চাচ্ছি। কিভাবে যে আমি কানেক্টেড বলতে যে যখন ওনাকে আমি বলছি যাওয়ার পর, আগে কখনো ওনারা আমাকে এই টাইপ নিয়ে কোনো কথা বলেনি, তো যাওয়ার পর আমাকে বলছে। আপনি এখানে এসেছেন সেই জন্য বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক 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 ধন্যবাদ। আপনার ঘটনা তো ওইটুকুই ছিল যেটা আপনার সাথে ঘটেছে এখান থেকে যাওয়ার পরে। পারফেক্টলি ভালো হয়নি, এখনো আসল টপিকে আমি আসিনি। আসল টপিকটা কি একটু ছোট্ট করে বলেন আমাদেরকে। আসলে এই যে যখন আমরা হুজুরের কাছে যাই বা আমাদের অনেকেই বলে যে আমাদের এখানে নাকি আগে থেকেই এরকম অনেক কিছু হয়, অনেক কিছু দেখে, তো এটা শেয়ার করলে নাকি বা শেয়ার করা ঠিক না। যেহেতু ফার্স্ট টাইম বলার পর থেকে ওই প্রবলেমগুলো হচ্ছে, তারপর জানার ট্রাই করলাম আসলে মানে ঘটনাটা কি বা কি হয়েছিল। দেন তার মানে কানেক্টেড এইভাবে যে আপনি বলতে যাচ্ছেন যে আপনার এলাকায় যে ঝামেলা আছে সেই ঝামেলাগুলো শেয়ার করলে সেই ঝামেলাগুলো বেড়ে যায়। সো সবার সাথে সেই ঘটনাগুলো মানে ছড়িয়ে, মানে তারপর থেকে সবাই অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে আছে। আপনি এটা বলতে চাচ্ছেন? এমনটাই যে আমাদের পাশে যে নিস্তায় থাকে ভাইয়া, তো উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সো উনি আমাকে যেটা বলেছে যে আগে তোমার এরকম কিছু কখনো ফেস করিনি, বাট কালকে রাত্রে আগের দিন আমি যেদিন যেটা দেখি, তো এর আগের দিন দেখেছিলাম যা। তো উনি আমাকে এটা তখন বলে, আমি বলার পর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লিসনার বাছাই পর্ব ভূত এফএম আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না। এবং এরকম বাছাই পর্ব ভূত এফএম শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শুধুমাত্র এই চ্যানেলটিকে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।